এত হিংস্র কেন? শুরুর কথা। 1. নেতি অনুভবের উৎস। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেরই যে বস্তু বা যে ব্যক্তি পছন্দের, তা বা সে ভালো লাগে, তার প্রতি একটা প্রীতির ভাব মনের মধ্যে স্বতই জেগে ওঠে। এটি একটি ইতিভাব বা সদর্থক মনোভাব। আবার শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেরই যে বস্তু বা যে ব্যক্তি অপছন্দের, তা বা সে মন্দ লাগে, তার প্রতি একটা বিরক্তির ভাব মনের মধ্যে স্বতই জেগে ওঠে। এইটি একটি নেতিভাব বা নঙর্থক মনোভাব। যে কোনো বয়সের যে কোনো ব্যক্তির সামনে যখন কিছু বিষয় বা কোনো ব্যক্তি দেখা দেয় যা বা যাকে বোঝা যায় না, সঙ্গে সঙ্গে কোনো রকমের ভাবনা দিয়ে মাপা যায় না, তখন ব্যক্তির মন অবাক বিস্ময়ে থমকে থাকে, চোখ বড় বড় করে দেখে, কোনো ভয় তাড়া করে না, কোনো প্রীতিবোধ জাগে না, শুধুমাত্র বিস্ফারিত চোখে দেখতেই থাকে। তখন তাকে মনের নিউট্রাল বা বিস্ময় ভাব বলে বুঝতে পারি। আবেগ তাই 3 রকমের: নেতি, ইতি এবং নিরপেক্ষ বিস্ফার। আবেগ আমাদের জৈব উত্তরাধিকার। অনুভব থেকে আবেগ ধীরে ধীরে গড়ে উঠতে পারে, আবার এত দ্রুত যেতে পারে যে অনুভবের স্তরকে আলাদা করে বোঝার সুযোগ না দিয়েই আবেগ এসে যেতে পারে। রাগ, দ্বেষ, বিরক্তি, অসহ্যবোধ ইত্যাদি নেতি অনুভবগুলি মাত্রা ছাড়া হয়ে ধরা দিলে ক্রমান্বয়ে বা হঠাৎ হঠাৎ তা আবেগ প্রবণতার মাত্রা মানে লাগাম ছাড়া হয়ে যেতে পারে। গুণগত এবং পরিমাণগত পরিবর্তন ঘটিয়ে সেই সব বোধ অনুভবকে যাচ্ছে তাই পর্যায়ে টেনে নিতে পারে। নেতি আবেগের এই সব বোধ অনুভবগুলির বিধি ব্যবস্থা সময় মতো এবং সঠিক মতো করা না হলে তারা যাচ্ছে তাই পর্যায়ে পৌঁছে যাবেই। আর সেই পর্যায়ের আবেগকেই আমরা হিংস্রতা বলে জানব, বুঝব এবং বলবো। নেতি অনুভবের বীজের মধ্যেই লুকিয়ে থাকে সকল মাত্রামানের হিংস্রতাগুলি, যা শৈশব, বাল্য, কৈশোর, যৌবন হয়ে হয়ে ক্রমান্বয়ে অথবা হঠাৎ হঠাৎ প্রবীণ বর্ষিয়ান বয়স পর্যন্ত জীবনের নানা পর্বে, স্তরে, পর্যায়েই প্রকাশ পেতে পারে। শিশুবেলায় কামড়ে দেওয়া, খামচে দেওয়া, ঠেলে ফেলে দেওয়াগুলি থেকে শুরু করে পরপর জীবনের ধাপে ধাপে নানা রকমের মাত্রার হিংস্রতা, বর্বরতা, হন্যমন আচরণ পেতে পারে এবং প্রকাশ পেতে পারে, কিন্তু পায় না, অথবা কখনো কখনো পায়, সব সময় পায় না, সকলের বেলায় সমানভাবে পায় না বা পেতে পারে না ইত্যাদি প্রভৃতি কেন্দ্রিক প্রশ্ন যেমন আমাদের বিশ্লেষণের বিষয় হবে, তেমনি যেভাবে যে প্রকারে সেই হিংস্রতা একজনের মধ্যে পায় বা পেতে পারে আর অন্যজনের মধ্যে ঠিক তেমনি করে পায় না বা পেতে পারে না, কেন, তাও আমাদের বিবেচ্য বিষয়ের মধ্যে পড়বে। একটা থাকে সাধারণ নিয়ম আর অন্য একটা থাকে বিশেষ নিয়ম। সাধারণ নিয়মটি সকলেরই জন্যই সমানভাবে কাজ করে থাকে। বিশেষ নিয়মটি বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ ব্যক্তির বেলায় অন্য রকম হয়ে যায়। সাধারণ নিয়মে গড়িয়ে চলা চাকাগুলি একবার গড়াতে শুরু করলে গড়াতেই থাকবে। অন্যান্য বিষয় একই আছে এবং থাকে ধরে নিন। বিশেষ সময়ে তারা চাকাগুলি স্টপেজে স্টেশনে থেমে যায়। তাদের থামানোর ব্যবস্থা করা যায় বলে, চাকাগুলির গতি নিয়ন্ত্রিত হয় বলে গাড়িগুলি ব্যবহারযোগ্য হয়ে ওঠে। বস্তু জগতের এলাকায় যা টেকনোলজি, মনোজগতের বেলায় তাকেই দেখতে বলবো সাইকোলজিক্যাল মডিফিকেশন, কন্ট্রোল, ডিসিপ্লিন ইত্যাদি। প্রাকৃতিক জীবনে এবং আমাদের জীবনে উঠতেও নিয়ম, বসতেও নিয়ম, চলতেও নিয়ম, উঠতেও নিয়ম, নিয়মের রাজত্ব। উদ্দেশ্য এবং অভিপ্রায় সজাগ রেখে এই নিয়মগুলির সঠিক ব্যবহার করতে জানলে এবং পারলে আবেগের এই নেতিপথে যাচ্ছে তাই ঘটানোর প্রবণতা কমানো যায়, নিয়ন্ত্রণ করা যায়। আর তখন সেই আবেগকেই জীবনের সোনার ফসল তৈরিতে নিয়োজিত করা যায়। কিভাবে, সেটিও আমাদের বিবেচ্য বিষয় হবে। 2. কিভাবে, কেন, কখন প্রকাশ পায়? বক্ষমান আলোচনায় আমাদের এলাকা সীমিত। হিংস্রতার প্রকাশ নানাভাবে, নানা ক্ষেত্রে ঘটে। দ্বন্দ্বাক্রান্ত ব্যক্তি জীবনে, সংঘাতময় দ্বৈত যৌথ দাম্পত্য জীবনে, পারিবারিক প্রেক্ষিতে, অথবা সংঘর্ষাক্রান্ত সামাজিক রাষ্ট্রীয় এলাকার ছোট বড় বৃত্তের প্রসারে প্রেক্ষিতে। ব্যক্তিমনের উৎস থেকে অনুভব, আবেগ, হিংস্রতা প্রকাশ পায়।
পায় কারণ ব্যক্তির মন আছে, পরিবারের বা সমাজের বা রাষ্ট্রের কোনো মন নেই, কারণ এদের কারোরই শরীর নেই। সামাজিক মন বা পারিবারিক ভাবনা অথবা রাষ্ট্রিক চেতনা বলে যে সব মন, ভাবনা, চেতনার কথা আমরা বলি, লিখি, শুনি, তা আসলে প্রথমত মেটাফোরিক্যাল বা রূপালঙ্কার, দ্বিতীয়ত তুলনামূলক নির্দেশনার বা ইঙ্গিতের ব্যবহার। গণবিক্ষোভ, সামাজিক অবক্ষয়, রাষ্ট্রিক দুর্বলতা ইত্যাদি শব্দবন্ধে যে মানসিক গুণ, দোষের ঘোষণা বা কথা থাকে, তা প্রথমত বহু ব্যক্তির একা এক মনের বিক্ষোভ একই সময়ে একই স্থানে প্রকাশ পায় বলেই বলি। অবক্ষয়ও তাই, দুর্বলতাও তাই। এবং দ্বিতীয়ত প্রতিটি প্রতিষ্ঠানের, যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র প্রতিষ্ঠানের এক একটি মাথা ব্যক্তি থাকে, যার মন থাকে। সেই মনটি একা এক অথবা যৌথ আলোচনা, প্রস্তাব, সিদ্ধান্তের ধারক বাহক হিসেবে একটি ব্যক্তি মনের মাধ্যম পেয়ে থাকে। এই বিস্তারটুকুর হেতু এই যে আমাদের এলাকা মন নিয়ে। ব্যক্তি মনের মধ্যে হিংস্রতার বীজ অঙ্কুর বিকাশের মহিরুহটি অভিব্যক্ত হওয়ায় ইতিহাস নিয়ে সীমিত থাকবে। সাধারণ নিয়মগুলি যেমন দেখা হবে, তেমনি বিশেষ বিশেষ নিয়মগুলিও বাদ যাবে না, কারণ হিংস্রতার নিয়ন্ত্রণ আমরা সকলেই চাই। নিজের জন্যেও চাই, অপরের জন্যেও চাই, অপরের জন্যেও চাই, আপনজনের জন্যেও চাই। বর্ণ ক্রিমিনাল বা জন্ম থেকেই দুর্জন কথাটা রাগের কথা, অন্যায় আরোপ। একটি বা কোনো শিশুর দিকে নজর দিন, টের পেয়ে যাবেন। শৈশব নেই কিন্তু জন্মেই হিটলার হতে পারে। বালখিল্য বাল্যকাল নেই অথচ বর্বর হিংস্রতা, বর্ষণ, ধর্ষণ, ধৃষ্টতা আছে, হতে পারে। জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি, আর তখনই যুদ্ধং দেহি বলে তখনই কি ঢাল তলোয়ার উঠিছে ঝনঝনি, হতে পারে। এই হতে পারার জন্য একটা ইতিহাস অনিবার্য এবং আবশ্যিক। সেই ইতিহাসে ব্যক্তি মনের শৈশব থেকে দুর্জন, ধৃষ্ট, ধর্ষক, হিংস্র হয়ে ওঠার যে একটি ধারা থাকতেই হবে, তাকে অস্বীকার করা যায়। সেই ইতিহাসটি, সেই অভিব্যক্তিটির ধারাটি দেখে নেওয়া তাই প্রথমেই দরকার। এই দেখতে গেলে ব্যক্তি মনের যে বীজতলাটি থাকে, যেখানে ব্যক্তি মনটি বা শিশু মনটি গড়ে উঠেছে, বেড়ে উঠছে, সেই মা বাবার পরিবারটি থেকেই তো শুরু করতে হয়। কারণ কোনো হিটলার, কোনো রামমোহন, কোনো বিদ্যাসাগর, কোনো রত্নাকর রায় পরিবারের একক ছাড়া জন্মাতে পারে না, বেড়ে উঠতে পারে না, ব্যক্তি হয়ে উঠতে পারে না। জীবনের প্রাথমিক বর্ণপরিচয় হাতেখড়ি এই পরিবারেই ঘটে। হতে পারে পরিবার ছাড়িয়ে পড়া, সমাজ, রাষ্ট্র, আপনজন ছাড়িয়ে বন্ধুবান্ধব, প্রতিবেশী, সঙ্গী সাথী হয়ে হয়ে শৈশব, বাল্য, ক্রমশ তার কৈশোর, তারুণ্যের পর এক একটা নিজ নিজ অবস্থানকে খুঁজে নেয়, খুঁজে পায়, খুঁজে নিতে থাকে। কিন্তু পরিবারটাই যে প্রধান থাকে, তার কারণ সে তখনও পরিবারের খুঁটোয় বাঁধা। তার যাবতীয় প্রয়োজনগুলির জন্য সে পরিবার নির্ভর। এই নির্ভরশীলতা, এই পারস্পরিকতা কি কি ঘটায়, কিভাবে ঘটায় ইত্যাদি আদি প্রশ্নগুলি আমাদের কাছে উত্তর চাইব। আমরা চেষ্টা করব সেই উত্তরগুলি দেখে নিতে। আরেকটি নির্ভরশীলতার কথা আছে, যাকে বলে কনজেনিটাল বা বংশগতি বা ডিএনএ বলে বলা হয়। ব্যক্তির অভিব্যক্তির ইতিহাসে এই জন্মেই প্রদত্ত বর্ণমালা নির্দেশটি বা গুলি কতখানি দায়ী, কীভাবে দায়ী ইত্যাদি বিষয়েও তা জেনে রেখে নিতে হবে, বুঝে নিতে হবে, দেখে নিতে হবে। এইসব জানা থাকলে, দেখা বোঝা হলে বুঝবো মর্নিং শোজ দ্য ডে টা ব্যক্তি জীবনে সঠিক না কি দি ডে শোজ দ্য মর্নিংটি অধিকতর সঠিক। গাছকে প্রশ্ন করলে সে তো তাই বলেছিল, ফল দেখে নাম জেনে নাও। সংস্কৃত প্রবাদও তাই বলে, ফলেন পরিচয়তে। আমরা তাই শুরু থেকেই শুরু করতে চাই। শুরু থেকে শেষ পর্যন্ত কোনো অবস্থাতেই পাঠক আনন্দ পেলে বা বিরক্ত হলে সমানভাবেই যোগাযোগ করতে পারেন 9433104342। প্রীতিবোধ জাগবে উভয় ক্ষেত্রেই। অধ্যায় 1, হিংস্রতা, নৃশংসতা, জিঘাংসা কী? আমরা জানি এবং বুঝি যে আমাদের যে কোনো চাইতে বাধা ঘটলেই অথবা যে কোনো না চাইতে আরোপ ঘটলে আমরা আশৈশব, বাল্য থেকে আমৃত্যু বার্ধক্য পর্যন্ত সকলেই বিরক্ত হই, সমস্যায় পড়ি, তিক্ত বোধ করি এবং কোনো না কোনো রকমের প্রতিক্রিয়া করি। এই চাইগুলি সদর্থক চাই অথবা নঙর্থক না চাইগুলির উৎস অনুযায়ী কখনো দ্বন্দ্বে আক্রান্ত হই, যখন নিজেরই একটা ইচ্ছে নিজেরই অন্য একটা ইচ্ছের দ্বারা বাধাপ্রাপ্ত হয়, কখনো সংঘাতে জড়িয়ে যায়, যখন নিজের কোনো ইচ্ছার মধ্যে কোনো আপনজনেরা বাধা দেয়, আবার কখনো সংঘর্ষে উত্তেজিত হয়ে পড়ি, যখন নিজের কোনো ইচ্ছায়
পাড়া প্রতিবেশী বা অন্য কেউ বা পরিবেশ বাধা দেয়। দ্বন্দ্ব অথবা সংঘাত অথবা সংঘর্ষ ঘটলেই আমাদের আবেগ তাড়িত হয়, মাথিত হয়। নালিকাবিহীন গ্রন্থিগুলি ডকলেম গ্ল্যান্ডস সক্রিয় হয়ে ওঠে, হরমোন ক্ষরণ ঘটায়, ফলে আমরা বিভিন্ন মাত্রায় উত্তেজনা বোধ করি। মনের দিক থেকে একটা প্রবণতা ঠেল দিতে থাকে, আর শরীরের দিক থেকে অনেক আচরণ ঘটতে থাকে। মনের দিক থেকে 3টি সম্ভাব্য প্রবণতা জেগে ওঠে। 1, আগ্রাসন। 2, নতমান্যবোধ বা সাবমিশন। এবং 3, একা একা মৌন দূরত্বে সরে যাওয়া বা আইসোলেশন। এই প্রবণতাগুলি ঘটে কারণ প্রতিটি মনে নিজ মনের নানাবিধ গুণ মান অবস্থানকে বাধাদানকারী মনের বা শক্তির গুণ মান অবস্থানের প্রতিতুলনায় তুল্য করে নেয়। ঘরে বাইরে পাড়ায় অথবা ট্রেনে বাসে মা বাবা সন্তান বিরোধে বাইরে নানা মাত্রামানের ছোট বড় অনুভবে অন্য সর্বত্র ব্যক্তি সন্তান নেতা ইত্যাদির প্রেক্ষিতে প্রতিক্রিয়ায় রকম সকম মাত্রা মান ইত্যাদির প্রতিতুলনায় প্রতিক্রিয়াটি ঘটে। প্রতিক্রিয়া রকম সকম যাই হোক না কেন, সকল দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষের ক্ষেত্রেই পরাজিত পক্ষ বা দুর্বল পক্ষ একটা ক্রোধ আক্রোশ প্রতিশোধ স্পৃহা পুষে রাখে। তা সে স্বল্পকালের জন্য তাৎক্ষণিক হতে পারে অথবা নানা মাত্রার দীর্ঘকাল ব্যাপী ধিকে ধিকে জ্বলতে থাকতে পারে। নিম্ন মাত্রার বাধা ঘটলে যেখানে বিরক্তি রাগ বদলে নেবার বাসনা মনের মধ্যে জেগে ওঠে বা জেগে থাকে, উচ্চ মাত্রার বাধা ঘটলে হরমোন ক্ষরণের মাত্রা মানে ক্রোধ আক্রোশ প্রতিশোধ বাসনায় জ্বলে ওঠে। আমরা সকলেই জানি যে গুণগত পরিবর্তন কখনো কখনো পরিমাণগত পরিবর্তন ঘটায়। জলের শীতলতা কমতে কমতে একসময় বরফ হয়ে যায়, যখন সে আর জল থাকে না, তরল পদার্থ থাকে না, কঠিন হয়ে যায়। বিপরীত হলে ক্রমান্বয়ে উষ্ণতা বাড়তে থাকলে একসময় জল জলত্ব বা তারল্য হারিয়ে বাষ্প হয়ে যায়। রাগ দেশ ক্ষোভ বিরক্তি গুণগতভাবে বেড়ে গেলে যে ক্রোধ আক্রোশ প্রতিশোধ স্পৃহায় পৌঁছে যায় যেতে পারে, তাও আমরা সকলেই বুঝি এবং জানেন। কিন্তু কার্যকাল উপস্থিত হলে সেই জানা আর সেই বোঝা কোনো কাজেই লাগে না যে তার প্রমাণ ভুরি ভুরি আছে এবং তাও সকলেরই জানা আছে। হিংস্রতার জলকে বুঝতে হলে একদিকে নৃশংসতাকে বা অমানসুলভ আচরণগুলিকে জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে। অন্যদিকে জিঘাংসাকেও অর্থাৎ হনন ইচ্ছা বা হত্যা করার প্রবণতাকেও বুঝতে হবে। এই বোঝাটা বা জানাটা তখনই সম্ভব যখন হবে 1, শব্দ ধারণা 3টির প্রকৃতি অর্থ ব্যবহার ক্ষেত্রগুলি আলাদা আলাদা করে জেনে বুঝে নেব। 2, ছোট ছোট গৃহ বলিভুক রাগ দেশ ঝগড়া বিবাদের মধ্য থেকে যে বিরক্তি যন্ত্রণা তাড়নাগুলি প্রকাশ পায় তারাই যে ক্রমান্বয়ে নানা কারণে গুণগতভাবে পাল্টে গিয়ে একদিন হিংস্রতার রূপ নেয় তাও জানার বোঝার মধ্যে এসে যাবে। এবং 3, উল্লিখিত নানা কারণগুলি একে একে বিশ্লেষণের মাধ্যমে আমাদের চেতনার ভাবনার বিচারের মধ্যে এসে যাবে। আর এই জানা বোঝা পরিষ্কার হলে এটাও জানতে পারবো যে হিংস্র মনোভাব আর হিংস্র আচরণ এক নয়। নৃশংসতা আচরণই ঘটে যা হিংস্র ভাবনা থেকে জন্মায়, এবং জিঘাংস একটি আচরণ যার মূল কেন্দ্র থাকে সেই একই হিংস্র ভাবনা। ভাবনা ও আচরণকে সঠিক করে জেনে বুঝে নিলে এটাও জানা বোঝা যাবে যে ভাবনার সংশোধন বা পরিবর্তন ঘটলেই আচরণে পরিবর্তন সম্ভব। আচরণ এর কথা বলছি, প্রতিক্রিয়া বা পরিবর্তনের কথা বলছি না, কারণ তারা আচরণ নয়। কী ভাবে বা কোন কোন পরিবর্তন ঘটালে বর্তমানের ছোট ছোট রাগ দেশগুলি ভবিষ্যতের হিংস্রতায় পৌঁছবে না, এবং কোনো উপায়ে হিংস্রতাকে অথবা কোনো উপায়ে যে হিংস্রতা ব্যক্তির মধ্যে স্বভাবে স্থির হয়ে গেছে সেই হিংস্রতাকে নিয়ন্ত্রণ করা যাবে, অবমান করা যাবে এবং সমবলে বাল্মীকি করে তোলা যাবে, দস্যু বা হিংস্র রত্নকার থেকে মহর্ষিকে দ্বিজ করে তোলা যাবে, দ্বিতীয় জন্ম দেওয়া যাবে। 1.1 নৃশংসতা জিঘাংসা হিংস্রতা তাৎপর্য অর্থ। 3টি শব্দ ধারণায় বিশেষ্য পদচিহ্ন আক্রান্ত। প্রথম 2টি প্রধানত আচরণের দিক নির্দেশ করে। প্রত্যক্ষের দ্বারা জানা বোঝা যায়, কারণ কোনো না কোনো ক্রিয়া আচরণের মাধ্যমেই প্রকাশ পায়। আমরা নৃশংসতাকে দেখতে পারি, জিঘাংসাকেও প্রত্যক্ষে পাই। এই 2 আচরণের মধ্যে যে মনোভাবটি প্রধান তার নাম হিংস্রতা। হিংস্র মনোভাব বলি, হিংস্র আচরণও বলি, কিন্তু প্রধানত মনোভাব বোঝাতেই এই শব্দ ও ধারণাটির ব্যবহার বেশি হয় যে তার একটা কারণ বোধহয় এই স্থানে এই যে যখন কারো মনের মধ্যে হিংস্রতা টগবগ করতে থাকে তখনও সে তা অনেকাংশে লুকিয়ে রাখতে পারে, অন্যে পারে অনুমানে আন্দাজে টের পেতে পারে, কিন্তু প্রত্যক্ষে পায় না। ট্রেনে বাসে পথে মাঠে
হঠাৎ যখন কোনো আততায়ী ছড়া পিস্তল অ্যাসিড বোতল নিয়ে কাউকে আক্রমণ করে অথবা কোনো আত্মঘাতী হন্তারক বহুজনের সঙ্গে থেকে হঠাৎ হঠাৎ বেরিয়ে পড়ে, তখনই অনায়াসে বোঝা যায় যে হিংস্রতা কেমন ঘাপটি মেরে অপেক্ষা করে আছে, থাকতে পারে, যা পরে অন্য ঘুণাক্ষরে কেটে পেতে না পারে। এক, নৃশংসতা, জিঘাংসা, হিংস্রতা, অর্থ তাৎপর্য। তিনটি শব্দ ধারণায় বিশেষ্য পদচিহ্নক্রান্ত। প্রথম দুইটি প্রধানত আচরণের দিক নির্দেশ করে। প্রত্যক্ষের দ্বারা জানা যায়, বোঝা যায়, কারণ কোনো না কোনো ক্রিয়া আচরণের মাধ্যমেই প্রকাশ পায়। আমরা নৃশংসতাকে দেখতে পারি, জিঘাংসাকেও প্রত্যক্ষে পাই। এই দুই আচরণের মধ্যে যে মনোভাবটি প্রধান তার নাম হিংস্রতা। হিংস্র মনোভাব বলি, হিংস্র আচরণও বলি, কিন্তু প্রধানত মনোভাব বোঝাতেই এই শব্দ ধারণাটির ব্যবহার বেশি হয়। যে তার একটা কারণ বোধ হয় এই যে যখন কারো মনের মধ্যে হিংস্রতা টকবক করতে থাকে তখনও সে তা অনেকাংশে লুকিয়ে রাখতে পারে। অন্যে পরে অনুমানে আন্দাজে টের পায়, পেতে পারে, কিন্তু প্রত্যক্ষে পায় না। ট্রেনে, বাসে, পথে, মাঠে যখন হঠাৎ কোনো আততায়ী ছোড়া পিস্তল অ্যাসিড বোতল নিয়ে কাউকে আক্রমণ করে অথবা কোনো আত্মঘাতী হন্তারক বহুজনের সঙ্গ থেকে হঠাৎ হঠাৎ বেরিয়ে পড়ে, তখন অনায়াসে বোঝা যায় যে হিংস্রতা কেমন ঘাপটি মারে অপেক্ষা করে থাকতে পারে, যা অন্যে পরে ঘুণাক্ষরেও টের পেতে না পারে। আত্মঘাতী হন্তারক বহুজনের সঙ্গ থেকে হঠাৎ হঠাৎ বেরিয়ে পড়ে, তখন অনায়াসে বোঝা যায় যে হিংস্রতা কেমন ঘাপটি মারে অপেক্ষা করে থাকতে পারে, যা অন্যে পরে ঘুণাক্ষরেও টের পেতে না পারে। কিন্তু যখন সেই আততায়ী উদ্দেশ্য সিদ্ধ করতে পারল, তখন তাকে আমরা নৃশংসতা, বর্বরতা, জিঘাংসা ইত্যাদি প্রত্যক্ষ গোচর আচরণের ভাষায় প্রকাশ করি। যখন পারে না, নিজের কারণে অথবা যন্ত্রের অযোগ্যতার কারণে অথবা কোনো সুধীজনের তাৎক্ষণিক তৎপরতায় অথবা অন্য কোনো কারণে সেই আততায়ী ব্যর্থ হয়, তখন তার মনের বা উদ্দেশ্যের হিংস্রতা নিয়েই কথা হয়। নৃশংসতা বা জিঘাংসা নিয়ে কথা হয় না। ঘটে গেলে সেই আততায়ী সফল হলে অবশ্যই নৃশংস আচরণ ঘটত, জিঘাংসা প্রকাশ পেত। তিনটি শব্দ ধারণাই একই বিশেষ শ্রেণীভুক্ত বলে এদের অর্থ তাৎপর্যের নৈকট্য থাকবে। আলোচনার সুবিধার জন্য এবং ভাবনা ও আচরণের মধ্যে যে তফাৎটি আছে তাকে স্মরণ রাখার জন্য প্রধানত বলে এদের আলাদা করার চেষ্টা করেছে। আরেকটি বিষয় যা প্রতিতুলনার উল্লেখ করে শব্দ ধারণাগুলির অর্থ ও তাৎপর্যকে পরিষ্কার করতে চায়। প্রাথমিকভাবে শব্দ ধারণাটিকে বর্বরতা, হিংস্রতা, নৃশংসতা মানে মানব সুলভ আচরণ। এখানে সুলভ মানে কাঙ্ক্ষিত, উচিত, মূল্যবোধ ইত্যাদি। প্রাণী জগতে পশু পাখিদের ক্ষেত্রে সুলভ কথাটি প্রযোজ্য কি? ওদের বেলায় কোনো উচিত, অনুচিত বা মূল্যবোধের নিরিখ আছে কি? প্রকৃতি প্রদত্ত প্রবৃত্তির চালনায় ওদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালিত। পশুর তাই কোনো অবস্থাতেই কোনো উচিত বা অনুচিত কাজ করতে পারে না। পশুরা সেই যোগ্যতা বা অধিকার বা স্বাধীনতা ওদের নেই, প্রকৃতি ওদের দেয়নি। নিয়মরীতি দ্বারা ওদের জীবন গড়া। অন্যদিকে মনুষ্যের মধ্যে পশু আছে, সামাজিক সংস্কার আছে, আর একটা বিচারশীল মন বা বুদ্ধি আছে। মানুষের শৈশব বাল্য বাদ দিয়ে তিনটি স বা মন বা স্বরূপ আছে, যেমন পাশবিক স, সংস্কারাচ্ছন্ন স এবং বিচারশীল স। এই বিচারশীল স এর মধ্যেও আবার দুইটি রকম আছে, একটি তার্কিক স, অন্যটি যুক্তিশীল স। তার্কিক সটি বিচারশীল নয়, কারণ এইটি নেতিবাচক এবং সিদ্ধান্তটি পকেটে রেখেই তত্ত্ব যুক্তির অবতারণা করে, যেমন উকিলরা। যুক্তিশীল সটি সদর্থক, কারণ সিদ্ধান্তটি খুঁজে পেতে চায়, যেমন বিজ্ঞানীরা। তর্ক খণ্ডন করে বিচারশীল যুক্তি সৃষ্টি করে। শৈশব বাল্যে দুইটি স থাকে। তৃতীয়টির অঙ্কুর গজায় 10-11 বছরে। বয়ঃসন্ধির কালে যখন বিমূর্ত চিন্তা ক্রমান্বয়ে কিশলয় এবং পরে পর্ণপ্রাপ্তিতে উন্নীত হয়, তখন থেকে যথাবিহিত, যথাযথ এবং বিধিবিহিত অনুসারে লালন পালন পেলে কৈশোর উত্তর ব্যক্তির মধ্যে লালন পালন অনুরূপ ব্যক্তিত্ব গড়ে উঠতে থাকে। অতএব মানুষ পাশবিক আচরণ করতে পারে, সংস্কারাচ্ছন্ন হয়ে অন্ধ আবেগপ্রবণ বা যুক্তি বিচারহীন কাজ করতে পারে এবং যুক্তি বিচারশীল মানবিক উচিত কাজও করতে পারে। পশুরা পশুসুলভ পাশবিক আচরণ করতে বাধ্য। কখনোই মানুষের দেওয়া
অর্থ তাৎপর্যে পাশবিক বা হিংস্র বা নৃশংস আচরণ করতে পারে না। কোনো পশুই, বাঘ বা সিংহ বা যে কোনো শিকারী প্রাণী, শিকার ধরতে যেটুকু শক্তি, কৌশল, তৎপরতা লাগে তার চাইতে বেশি শক্তি ইত্যাদির প্রয়োগ করে না। আমরা তাদের ক্রিয়াকলাপ, শক্তি, কৌশল, তৎপরতা দেখে আমাদের আচরণের নিরিখে তাদের কাজকে পাশবিক, হিংস্র, নৃশংস ইত্যাদি বলি। শত্রুকে হত্যা করার পরে তার উপর অধিক যাতনা দেওয়া, নির্মমতা দেখানো, মিউটিলেট করা, মৃতদেহে 20-25 বার ছোড়ার আঘাত করা, খণ্ড খণ্ড করে ছড়িয়ে দেওয়া ইত্যাদি নৃশংস এবং জঘন্য কাজ কোনো প্রাণী, পশু করে না। করার স্বাধীনতা প্রকৃতি দেয়নি, কিন্তু মানুষে করে, করতে পারে, করেই থাকে। পারে কারণ প্রকৃতি মানুষকে মানুষ হবার সুযোগ বা স্বাধীনতা যেমন দিয়েছে, তেমনি পশু বা অমানুষ হওয়ার পিছল পথটিও খোলা রেখেছে। আর স্ব অধীনতার এই খোলা পথ বেয়ে আমরা ধাপে ধাপে যেমন উপরের দিকে পশু সংস্কার বিচারশীল এর স্কেলে উপরের দিকে চড়াই ভেঙে উঠতে পারি, তেমনি সেই একই স্ব অধীনতার পিছল পথ ধরে ধাপে ধাপে নিচের দিকেও নেমে যেতে পারি। প্রথম পথে সাবলিমেশনের পথে, মহিমা অন্বয়ের পথে ক্রমান্বয়ে মানুষ আমরা নহিত মাত্র মেষ অনুভবে মানুষ হয়ে উঠতে পারি, অথবা দ্বিতীয় পথে সাব হিউম্যান পথে, হীনায়নের পথে ক্রমান্বয়ে নৃশংস, জিঘাংসু, হিংস্র হয়ে উঠতে পারি। দুইটি পথই আমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকের সামনে সমানভাবে খোলা আছে, খোলা থাকে। কিন্তু অগণিত সাধারণ জনের সামনে আর একটি তৃতীয় পথ খোলা থাকে। দুটো পথের কোনোটাই পা না দিয়ে তারা গৃহ বলিভূক, অন্ধ, আচ্ছন্ন জীবন যাপন করে। নিমিত্তমাত্র জীবন দর্শনে ঢলে পড়ে। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে মতো একটা নিরামিষ জীবন যাপন করতে পারে। তাই যাকে আমরা নৃশংস মনোভাব বলি, আর সেই মনোভাবে তাড়িত হয়ে যেসব নৃশংস, বর্বর, পাশবিক, জঘন্য আর হন্তারক, জিঘাংসু, হন্যমান কাজ করি, তা আমাদের মানব প্রকৃতির সুলভ কাজ নয়, আমাদের ভাগ্যলিপি নয়, সে আমাদের দুর্ভাগ্য, সে আমাদের অমানব সুলভ কাজ। তাহলে কেন করি, কেন দুর্ভাগ্যটাকে টেনে আনি? এক কথায়, কেন এবং কিভাবে আমরা হিংস্র হয়ে উঠি আর ক্রমান্বয়ে নৃশংস এবং জিঘাংসু হয়ে উঠি? উত্তর খোঁজা অনিবার্য নয়, আবশ্যিক নয়, অতঃপর সেই চেষ্টাই করা যাক। 1.2 হিংস্রতা, নৃশংসতা, জিঘাংসা কেন? আমরা সবাই জানি এবং বুঝি যে ভূমিষ্ঠ শিশুটি অপাপবিদ্ধ, পিওর, একতাল বায়োলজি, ফিজিওলজির জীবন্ত প্রতীক, দেহ সর্বস্ব, প্রাণবান, প্রতিক্রিয়াশীল অস্তিত্ব, যেখানে মন বলে কিছুই নেই, ট্যাবুলা রাসা, কোরা কাগজ, সাদা পাতা জীবন। মাতৃগর্ভে যা অঙ্কুর, তা ধরিত্রীর বুকে প্রথম স্বাধীন জীবন পেলে তার মধ্যে উক্তপ্রাপ্ত কিছুই বংশগতি তার একমাত্র নিজস্বতা, তার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা প্রাথমিক লগ্নি বলে ধরা হয়। সেই লগ্নিতে পরিবেশের লালনে পালনে, ঘাত প্রতিঘাতে, প্রভাবে অভাবে সে ক্রমান্বয়ে গড়ে ওঠে, বেড়ে ওঠে। লগ্নিটাই প্রধান নাকি লালন পালন, পরিবেশটাই প্রধান, এই নিয়ে দীর্ঘ কুটকাচালি বহু দিনের চর্চিত বিষয়। বংশগতি এবং পরিবেশ, বংশগতি কিন্তু পরিবেশ, বংশগতি যদিও পরিবেশ ইত্যাদি বহুবিধভাবে, এবং এই দুইটি ধারণাকে বিপরীতক্রমে সাজিয়েও নানাবিধভাবে জটিলতাকে জটিলতর করে উত্তর খোঁজার চেষ্টা হয়েছে। সেই দীর্ঘ গোলকধাঁধায় না জুড়িয়ে দুইটি বক্তব্য তুলে ধরব। মনোবিজ্ঞানের দৃষ্টি থেকে দুই ধারণাই পারস্পরিক। গুণনের সম্পর্কে সক্রিয়, আর তা শিশুর প্রেক্ষিত থেকে হিসেব করার কথা। 2 পরিবেশের লালনে পালনে, ঘাত প্রতিঘাতে সদা সর্বদা অভিযোজনকারী জীবন নিজের গতি, জ্যোতি, মতি ও স্থিতি নিশ্চয় করে নেয়। বক্তব্যটি পরিষ্কার করতে একটা উদাহরণ দেওয়া যাক। বর্ণমালা ডিএনএ স্ক্রিপ্ট, যা আছে বা থাকে তা বর্ণমালাই, সাহিত্য, গান, প্রবন্ধ নয়। শেক্সপিয়র, রবীন্দ্রনাথ নিজ নিজ বর্ণমালা বা ভাষার বর্ণমালা দিয়ে যা সৃষ্টি করেছেন, আমরা বিভিন্নজন বিভিন্নভাবে, স্তরে, পর্যায়ে নিজ নিজ মতো করে সেই বর্ণমালায় যা করেছি তাই করেছি। করার সম্ভাবনা ছিল, করিনি, করতে পারিনি। কেন পারিনি? সে কি বর্ণমালার জন্য নাকি লালন পালনের জন্য? এবং পরে ব্যক্তি হয়ে গড়ে ওঠার পরে নিজ নিজ পরিবেশে আমরা সকলেই নিজ নিজ মতে, পথে, নিজ নিজ পথ বেছে নিয়েছি বলে। একইভাবে ডিএনএ বর্ণমালা প্রত্যেককেই অনেক সম্ভাবনার পথ খুলে দেয়। কে কোন পথ নেবে, কতটা সেই পথে চলবে, কতটা সফল হবে ইত্যাদি প্রভৃতি বহুবিধ আদি প্রশ্নের উত্তর সেই বর্ণমালাই নেই, আছে পরিবেশের পারস্পরিকতায়। এই পারস্পরিকতার 3টি উপাদান অনিবার্যভাবেই থাকে। 1 শিশু বা ব্যক্তি,
2 তার ডিএনএ স্ক্রিপ্ট এবং 3 পরিবেশ। এই পরিবেশ বলতে বোঝায় 3টি বিষয়। প্রথম, যে বেড়ে উঠছে সেই মন। দ্বিতীয়, সেই মনের আপনজন বা জনেরা। আর তৃতীয়, বাদবাকি বন্ধুবান্ধব, সমাজ প্রভৃতি পরিবেশ। 3টি স্বাধীনতা পরাধীনতার পারস্পরিকতায় ব্যক্তিজীবন গড়ে ওঠে, বেড়ে উঠেছে। প্রথম, শিশু বা ব্যক্তি কীভাবে সমস্যাকে দেখছে বা প্রত্যক্ষ করছে। দ্বিতীয়, কোন পথে সে তার সমস্যার সমাধান ঘটাচ্ছে। এবং তৃতীয়, প্রতিনিয়ত এই সমস্যা সমাধানে চেষ্টায় সে কী কী শিখছে এবং পরবর্তীকালে নতুন নতুন সমস্যায় সে তার প্রত্যক্ষ এবং শিক্ষাকে কিভাবে কাজে লাগাচ্ছে। স্বাধীনতা পরাধীনতার পারস্পরিকতা কেন বলছি? কেউ কখনোই একা নয়, শিশুও নয়, ব্যক্তিও নয়। নিজের ভাবনায়, অনুভবে, আবেগে সে স্বাধীন, কিন্তু একই সঙ্গে অপরের, বহুজনের ভাবনা চিন্তার ধাপে তাপে প্রভাবে সে পরাধীন, প্রভাবিত। বহু সম্ভাবনার বা বিকল্পযুক্ত অবস্থার মধ্যে যে ভাবনাটি, যে পথটি সে বেছে নিচ্ছে, তা তাকে তার পরবর্তী জীবনের তৈরি করে দিচ্ছে। স্বাধীনতা পরাধীনতার স্কেলে মাত্রায় কে কোন মাত্রায় বিন্দুতে আছে, যাকে তার দ্বারাই তার ভবিষ্যৎ গড়ে উঠছে। বংশগতির সীমিত স্ক্রিপ্টের আবদ্ধতা সত্ত্বেও অসীম অপশনিস বা বিকল্প বেছে নেওয়ার সুযোগ প্রত্যেক ব্যক্তির আছে। শিশুদের, বালকদের, কিশোর কিশোরীদের ক্রমান্বয়ে অপশানস বাড়ে। এই সুযোগের ব্যবহার, গুণে মানে মাত্রাগতভাবে এই সুযোগের ব্যবহার ব্যক্তির ব্যক্তিত্বকে নিশ্চয় করে দেয়। এই দীর্ঘ ব্যাখ্যাটুকু না হলে, মনে মাথায় ধরে না রাখলে এই অংশে উত্থাপিত কেন হিংস্রতা, কেন নৃশংসতা, কেন জিঘাংসা, এই কেনগুলির উত্তর সঠিক করে তুলে ধরা যায় না, মেলে ধরা যেত না। শৈশবের অবোধ শিশু অথবা খিল্ল মন বাল্য জীবন কখন, কেন, কি অবস্থায় তিক্ত বিরক্ত হয়ে ওঠে, হতেই থাকে। সম্পূর্ণ পরনির্ভর, অপাববিদ্ধ, অনভিজ্ঞ এবং সর্বার্থই পরাধীন। প্রথমে মায়ের এবং ক্রমান্বয়ে আপনজনের এবং বন্ধুবান্ধব, সঙ্গী সাথীদের পারস্পরিকতার অধীন এই জীবনখণ্ডটি বা দুইটি, শৈশবটি এবং বাল্যকালটি প্রধানত আনন্দ, তৃপ্তি, মধুর অবস্থান থেকে নানাবিধ বাধা, নির্দেশ, শৃঙ্খলের দড়িদড়ায় বাধা পার হয়ে অধীন জীবনের দিকে বেড়ে ওঠে। জান্তব বাসব জীবনেও এই বাধা নিয়ন্ত্রণের শৃঙ্খল আছে। সে সব আছে প্রকৃতি প্রদত্ত নিয়মে হিসেবে প্রাণী অস্তিত্বের স্বরূপের মধ্যেই প্রথিত। অভিব্যক্তির রীতি নীতি নিয়মে আষ্টপৃষ্ঠে বাঁধা। মানব জীবনে কিন্তু অধিকন্তু মা বাবা আপনজনদের মাধ্যমে আছে। ক্রমান্বয়ে সামাজিকীকরণের দায়িত্বের প্রয়োজন আছে কারণ মানব সন্তানদের পাশবিক স্ব থেকে উন্নীত করে ক্রমান্বয়ে সংস্কারের স্ব এবং অতঃপর বিচারশীল স্ব এ পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে। অতএব সেই চেষ্টার মধ্যে কোনো অন্যায় বা অনুচিতকে খুঁজে পাওয়া যাবে না এবং সুতরাং সেই চেষ্টার মধ্যে বা সেই প্রচেষ্টার কারণে শিশু, বালক মনে কোনো বিরক্তি, রাগ, দ্বেষ, ক্ষোভ ইত্যাদির জন্ম হতে পারে না। তবুও হয় শৈশব বিরক্ত হয়, বাল্যকাল রাগে, দেশে, ক্ষোভে ফেটে পড়ে। কেন? এই কেনর উত্তরের মধ্যে আমাদের মূল কেনটির উত্তর খুঁজে পাওয়া যাবে। পথের ভুল, পদ্ধতির ত্রুটি, উপায়ের ভ্রান্তি বাল্যকালকে বিরক্ত করে, উদ্ধত করে তোলে, কিন্তু শৈশবকে করে না কারণ তখন বাবা মা বড়রা সকলেই শতভাগ সদর্থক থাকেন, 7 খুন মাপ বলে ধরে নেন। বিফলতাকে শৈশবের হামা দেওয়া, টালমাটাল হাঁটাচড়ার অনিপুণ পদক্ষেপ, দৌড়তে গিয়ে পড়ে যাওয়া, যাবতীয় বিফলতাকেই ক্ষমা সুন্দর মাতৃসুলভ স্নেহের পরশে, কণ্ঠের ধ্বনিতে, হাতের তালিতে বাহবা সাবাস মিশিয়ে উল্লসিত, উদ্ভাসিত, উৎফুল্লসিত করে তোলা হয়। বিন্দুমাত্র নীতির ছোঁয়া সেখানে থাকে না, কারণ সেই সব বিফলতাগুলি জৈব জীবনের বিভিন্ন কুশলতার অভাব থেকে স্বভাবে গমন বলে ধরে নেওয়া হয়। আহারের চাইতে কি সুন্দর দেখ হয়ে বাহারে গিয়ে মেশে। শৈশব খিলখিল করে হাসে, বিফলতায় হাসে, সফলতায়ও হাসে। বড়রাও তাই করে। যেখানে এই মনোভাব থাকে না, নীতি মনোভাব প্রকাশ পায়, সেখানেই শৈশব বিরক্ত, বিষণ্ণ হয়ে পড়ে। সামাজিকীকরণের সময় এলেই বাল্যকালে ক্রমান্বয়ে মা বাবা বড়রা ক্রমেই নেতিবাচক পথ নেয়। ক্ষমা করার মানসিকতা হারিয়ে যায়, ধৈর্য নষ্ট হয়, আর তাই বারবার এটা করো না, এটা ধরো না, ওখানে যায় না, এমনি করে বসে না ইত্যাদি প্রভৃতি না এর খপ্পরে পড়ে গিয়ে নিজেরা উত্তেজিত, কঠিন, কঠোর হতে থাকে। আর সেই অনুপাতেই বাল্যমন তিক্ত, বিরক্ত, বিষণ্ণ, কটু, কষায় হতে থাকে। প্রাণীমাত্রই আদর পেলে, প্রশংসা শুনলে, মিষ্ট ব্যবহার পেলে নরম হয়, সবই সদর্থক গুণ, কোমল বোধ করে, অনুসারী হয়ে ওঠে। আবার নিন্দা শুনলে, আঘাত দিলে, কটু আচরণ করলে এগুলো সবই নঙ্গার্থ,
বিরক্ত হয়ে ওঠে, কঠিন হয়ে ওঠে, প্রতিশোধ নিতে চায়, বিরূপ হয়ে ওঠে। আমরা সবাই জানি যে এই কথা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের ক্ষেত্রেই সমান সঠিক, এবং এটাও জানি যে এইটি করো, এইটি ধরো, এখানে ওখানে যাই, এমনি করে বসতে হয় ইত্যাদিভাবে আমরা নাকে বাদ দিয়ে সদর্থক পথে এবং ভাবে মনে সব নির্দেশই দিতে পারি, কিন্তু দিই না। কেন? উত্তর অভ্যাস। না, অভ্যাস নয়। কারণ প্রথমবার যখন না বলে কথা বলি বা নির্দেশ দিই তখন তো তা অভ্যাস নয়। তাহলে ট্র্যাডিশন বা পরম্পরা? না, তাও নয়। মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা এই যে আমরা ধরে নিই, প্রিজিউম করে নিই যে আমরা যা যা করি, ধরি, যেখানে যেখানে যেতে বলি, যেমন করে বসি, যা করি ইত্যাদি ইত্যাদি সবই বাল্যজীবনের জানার কথা। ধরে নিই বা মনে মনে চাই যে বালক বালিকারা জানে বা জানার কথা। কি মারাত্মক ধরে নেওয়া! প্রিজাম্পশন, কি অসীম অজ্ঞতা! এবং সেই কারণে আমাদের বড়দের যাবতীয় কঠিন কঠোর নীতি আক্রান্ত আচরণ ঘটে, আর সেই আচরণকে আমরা একই সঙ্গে স্বাভাবিক বলি এবং উচিত বলেও ভাবি। শৈশব বিরক্ত হয়, বাল্যজীবনে ছোটরা বিদ্রোহ করে, শোধ প্রতিশোধের পথে মনের যন্ত্রণার কষ্টের লাঘব ঘটাতে সচেষ্ট থাকে। প্রতিটি কাজের সমান ও বিপরীত প্রতিক্রিয়ার নিয়ম, অর্থাৎ নিউটনের নিয়ম এবং নিউরন বাহিত ইম্পালস শক্তির নিয়মে আবেগ তাড়িত হলে অঙ্ক ছাড়িয়ে জ্যামিতিক নিয়মে প্রতিক্রিয়া ঘটার সম্ভাবনা বাস্তব হয়ে ওঠে। তাই টিট ফর ট্যাট ছাড়িয়ে ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়, প্রেম প্রস্তাব মেনে না নিলে অ্যাসিড ছড়া ব্লেড পর্যন্ত গড়ায় ইত্যাদি প্রভৃতি আমাদের সকলেরই জানা। দুপক্ষের বিরক্তি, ক্রোধ, বিতৃষ্ণা ক্রমান্বয়ে বাড়তে থাকে। আবেগের তাড়নায় অনেক ক্ষেত্রেই নত্ব সত্যবোধ হারিয়ে যায়, তাই শোধ প্রতিশোধের বাসনও ক্রমান্বয়ে মাত্রা ছাড়া হয়ে উঠতে থাকে। ওদের মধ্যে বিপরীতক্রমে বাড়া কমার একটা সম্পর্ক আছে। আমরা অনেকেই এই মনোবৈজ্ঞানিক তথ্যটি জানি, যদিও সব সময় মনে থাকেও না, মানিও না। তার ফলে উভয়ত কারণে ক্ষমতাবান বা আধিকারিক, এখানে মা বাবা, যত কঠিন কঠোর হবে সন্তানের বিরক্তিবোধ, বিতৃষ্ণা ততই বেড়ে যাবে। প্রকাশে সবসময় ধরা না পড়লেও মনে মনে আগুনের জ্বলুনি চলতে থাকবে। এই গতি সন্তানের বা ব্যক্তির মতিকে হিংস্র করে তুলবে। অনাবশ্যক কিন্তু অনিবার্য। ক্রমশ বোঝা যাবে অনাবশ্যক কেন আর অনিবার্য বা কেন। নত্যসত্ত্ব বোধ বা কোনো পক্ষের থাকার কথা, কার থাকার কথা? শৈশব বাল্যের 10-11 বছরের আগে ওদের তো বিমূর্ত চিন্তাভাবনার ধারণা অঙ্কুরই ছড়ায় না। দায়িত্ববোধের বিমূর্ত বর্ণমালা জানা, বোঝা ও অনুসরণ করা তো বাবা মা পক্ষের, বড়দের কাজ, ছোটদের নয়। কিন্তু আবেগের বশে শোধ প্রতিশোধ নেওয়ার প্রবণতা শৈশব বাল্যেও গজায়, কারণ তা প্রকৃতি প্রদত্ত প্রবৃত্তি বড়দের মধ্যেও থাকে। মানুষ আমরা নহিত মেষ হওয়া সত্ত্বেও থাকে, কারণ সেখানে ভুল ধরে দেওয়া আর ভুল পথের অনুসরণও ঘটে। দায়িত্ব থাকে বলেই, মানুষ করে তৈরি করতে হবে বলেই, শাসন না করলে গোল্লায় যাবে বলেই, আর অধিকন্তু বড়রা রেগে গেলে শোধ এবং প্রতিপর্তে সিধে করে দেওয়া বা সিধে করে তোলার পবিত্র এবং যোগ্য পথ গ্রহণ করে থাকেন। তখন দোষ দেখতে পান না বড়রা নিজেরা। তর্জনী উঁচিয়েই বলেন যে তর্জনী তুলে কথা বলবে না, থাপ্পড় মেরেই শেখান কাউকে থাপ্পড় মারতে নেই। বড়রা এই যোগ্য পথ গ্রহণ করে থাকেন, পবিত্র পথ গ্রহণ করে থাকেন, সিধে করে তোলা এই পথ গ্রহণ করে থাকেন। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে না, অনেক সময় সরবে সোজা সামনে কখনো কাঁদে, কখনো আক্রমণাত্মক নানাভাবে ভঙ্গিতে প্রকাশ হয়ে পড়ে। এরকম করে মনের দ্রোহভাব, আক্রোশ বা দেশ বা খেদকে যখন শৈশব বাল্য তাদের মনের মধ্যে আর ধরে রাখতে পারে না, তৈরি হওয়া দুঃখ, কষ্ট, গ্লানিগুলি তখন ধৃষ্ট আচরণের নর্দমা বেপ্রকাশ পায় রূপে, গ্লানি মুক্তি ঘটে। একেই বিজ্ঞানী ফ্রয়েড বলেছেন ক্যাথারমিস। আক্রোশ জমে জমে এবং ঔদ্ধত্য জমে জমে হিংস্র মনোভাবের ডোবাপুকুর সায়র সাগর তৈরি করে তোলে, আর সেই মনোভাব যখন আচরণে প্রকাশ পায় তখন তা বিভিন্ন মাত্রামানের নৃশংসতা বা জিঘাংসার নমুনা হয়ে ধরা পড়ে। আমাদের উপাদান মনের ঈদ, লিবিডো, সুপার ইগো, ত্রিস্তর মনের অবচেতন, প্রাকচেতন, চেতন, ত্রিপর্ব ক্রিয়াশীলতার কগনিটিভ, ইমেটিভ যে ব্যক্তিসত্তা গড়ে ওঠে সেই মনের জটিল হয়ে বেড়ে ওঠাটা খুবই স্বাভাবিক। কিন্তু যদি আমরা সেই জটিলতাকে না বোঝার জানার চেষ্টা না করেই সেই মনকে ইচ্ছে মতো তাড়না করি, তাহলে যে বিষম ও বিষময় ফল তৈরি হবে তা তো নিউটনের নিয়মে এবং নিউরনের পদ্ধতিতেও হবে। শৈশব বাল্যে একটা স্বভাব এই যে সেখানে ব্যক্তিত্ব নেই, খিল্ল প্রকৃতি রয়েছে।
তাই সেখানে স্বভাবজ কারণেই জমে ওঠা রাগ, দেশ, ক্ষোভ, দুঃখগুলো হারিয়ে যায়, কিন্তু মুছে যায় না। উপযুক্ত সময় এলেই কৈশোর, তারুণ্যে, যৌবন এ দ্বিতীয়বার তৃতীয়বার একই রকমের নেতি আক্রান্ত আবেগ ঘটলে, রাগ, দেশ, ক্ষোভ, দুঃখগুলো একইভাবে ঘটলে পুরনো দিনের স্মরণগুলো তাজা হয়ে ওঠে, রক্ত ঝরায়, রুদ্র করে তোলে, রুক্ষ করে তোলে, দ্রোহের ভাব মনে জেগে ওঠে কারণ এই পর্বে তার মধ্যে ব্যক্তিত্ব গড়ে উঠলে বা বেড়ে উঠছে তার স্বভাবজ কারণেই। আর এখন সে মেনে নিতে পারছে না, ভুলে যেতে পারছে না, মুছে দিতে পারছে না। এই না পারাটাই তাকে লেলিহান করে তুলবে। এইটি শুধু একমাত্র নেগেটিভ নয়। বাল্যকাল আংশিকভাবে, কিন্তু কৈশোর, তারুণ্য, প্রথম যৌবনই আংশিকভাবেই নেতি আক্রান্ত। প্রধান কারণ বাল্যকালে লেখাপড়া ও সামাজিকীকরণ, কৈশোর তারুণ্যোত্তর যৌবনে তার যৌন চেতনা, স্বাধীনতার বাসনা, চাহিদা এবং মতামতের ক্রম গঠনমানতা, দৃঢ়তা। মা বাবা, অভিভাবকগণ নিজ নিজ মনোবৈজ্ঞানিক অজ্ঞতার মাত্রা মানে অন্ধ সমাচ্ছন্ন থাকে বলে নিজ নিজ ধ্যান ধারণার ব্যাগেজ বা ঝুড়ি থেকে বস্তা পচা নিয়ম রীতিনীতির দড়ি ধরা বের করে বাল্যকে ম্রিয়মাণ করে তোলে, আর সেই একই পদ্ধতিতে কৈশোর, তারুণ্য, যৌবনকে বিদ্রোহী করে তোলে। না শুনে বাল্যকাল মুমূর্ষু হয়ে পড়ে। না শুনে মনে মনে গনগন করে, দ্রোহভাব ধিকি করে জ্বলতে থাকে, আর শোধ প্রতিশোধের বিচিত্র বিভিন্ন পথ প্রকরণ কাজে লাগায়। এই একই কারণে কৈশোর, তারুণ্য, যৌবন দুর্মুখ হয়ে ওঠে, দোর্দণ্ড হয়ে ওঠে, আগুন জ্বেলে দিতেও কুণ্ঠাবোধ করে না। সেই আগুন কখনো মাতৃহত্যা, পিতৃহত্যার রূপ নেয়, কখনো অ্যাসিড, ব্লেড, পিস্তল মাধ্যম করে প্রেয়সীর মুখে, দেহে, অস্তিত্বে হানা দেয়, কখনো উদ্দাম উচ্ছ্বাসে মোটর সাইকেলে, কখনো নদী সাগরে, কখনো নেশার গহরে ঢুকে আত্মহনন অকুণ্ঠ হয়ে ধ্বংসকেই বেছে নেয়। নেগেটিভের আক্রমণে ধ্বংসবিধ্বস্ত বর্তমান, উজ্জ্বল কোনো ভবিষ্যতের দিক নির্দেশহীন, অন্ধকার আর ভালোবাসাহীন, সমবেদনাহীন নির্মম এক পরিবেশ দেখে চিত্ত ওদের হতেছে বিফল, হবেই বিফল। অতীত দিনে আহারে বলার লোক ছিল, ব্যবস্থা ছিল, প্রতিবেশ ছিল। এখন ভোগবাদী জীবন দর্শনের কারণে আর আমার পরপর যে না বোঝে সে বর্বর, এই মনস্বার্থ দৃষ্টিতে কেউ আর আহারে বলে কাছে ডেকে নেয় না, পাশে ডাকে না, বাহুপাশে আবদ্ধ করে না, না ঘরে, না বাইরে, না স্কুলে, না অফিসে, কোথাও আর সমবেদনা দেখা মেলে না, সমব্যথী পাওয়া যায় না। মৎস্য শিকারীদের সংখ্যা ক্রমবর্ধমানে এত বেশি প্রকট হয়ে পড়ছে, জল ঘোলা করে অথবা না করেও তারা নিজ স্বার্থ ছাড়া পদমেকম না গচ্ছামি মন্ত্রে দীক্ষিত হয়ে আছে। এও তো একটা বিরাট ব্যাপক অন্ধকার আক্রান্ত নেগেটিভ। অথবা আজন্ম একটা জীবন, প্রতিটি জীবনই সম্পূর্ণতই পজিটিভ সদর্থক অস্তিত্ব। শৈশব সদর্থকতার মোড়কে বেড়ে ওঠে, বাল্যকাল থেকে তাড়না শুরু হয় কারণ মা বাবা জানে না যে তাড়না না করেও, না এর বাঁধনে না বেঁধেও সন্তানদের সামাজিকীকরণ, লেখাপড়ার অনুসরণ করানো যায়, সদর্থক আনন্দময় পথেই করানো যায়। মনোবিজ্ঞানসম্মত পথ আছে অনেক, অন্ধজৈবিক আর আচ্ছন্ন সংস্কারপ্রাপ্ত পথগুলি একমাত্র পথ নয়, কোনো পথেই নয়, ভ্রান্ত পথ। যদিও তারা অভ্যস্ত বলেই সেই পথ গ্রহণ করে, উচিত বলে নয়। তারা ভুল করে, তাদের সেই সব পথগুলিকে উচিত বলেই মনে করে, ঘোষণা করে, তর্ক করে এবং একই সঙ্গে নিজেদের অভিভাবকত্বের, সন্তানদের ভবিষ্যতের আর সমাজের অন্ধকারাচ্ছন্নার পথ প্রশস্ত করে তোলে। মা বাবার ব্যক্তিগত জেদ সন্তানকে জেদি করে তোলে, তাদের অজ্ঞতা সন্তানকে অজ্ঞতার অন্ধত্বে ঠেলে দেয়, তাদের তাড়না সন্তানকে আগ্রাসী, আক্রমণাত্মক করে তোলে। ব্যক্তিগত অথবা পারিবারিক অথবা সামাজিক কোনো সহানুভূতি, সমবেদনা, আহারের ছোঁয়া না পেয়ে বাল্য, কৈশোর, তারুণ্য নিজ মনের মধ্যে বিভিন্ন মাপের আগুন নিয়ে বেড়ে ওঠে। মনের প্রকৃতিতে পাওয়া ডিফেন্স মেকানিজমগুলো, যাকে ফ্রয়েড সেন্ট্রাল মেকানিজম বলেছেন, সেই সব স্বভাবসিদ্ধ প্রতিকার, প্রতিরোধ, সুরক্ষার কবচ কুণ্ডলীগুলোর মধ্যে ডিমপ্লেসমেন্ট বা স্থানান্তকরণ একটা পথ। অন্যান্য পথগুলির মধ্যে রয়েছে র্যাশনালাইজেশন বা যুক্তির বাহানাকরণ, পার্সনিফিকেশন বা আদর্শ ব্যক্তির খোলসে ঢুকে যাওয়া, ডিনায়াল বা অস্বীকার করা, একে নেগেটিভিজমও বলা যায়, কম্পেনসেশন বা ঘাটতি পূরণ ইত্যাদি প্রভৃতি। এই ধিকি আগুন ক্রমান্বয়ে অনেকের মধ্যে দাবাগ্নির সম্ভাবনা নিয়ে বেড়ে উঠতে থাকে। প্রথম মা বাবার উপর রাগ, জেদ, প্রতিশোধ, বাসনাগুলি যেখানে মা বাবার দিকে ধাবিত হতে না পারলে, নানা কারণেই পারে না, সহজবোধ্য সেই সব কারণগুলি জিনিসপত্র, গাছপালা, সমবয়সী ছেলে মেয়ে, কুকুর, বিড়াল, পোষ্যদের উপর আছড়িয়ে পড়ে। ঠিক যেমন বড়বেলায় অফিসের কোনো আধিকারিকের উপর ক্রোধ হলে সেখানে তা উগরিয়ে না দিয়ে, নানা কারণেই তা উগরানো সম্ভব নয়, ঘরে এসে স্বামীর বা স্ত্রীর বা সন্তানের উপর উদ্গার করে দেয়, অনেকেই দেয়।
তেমনি করে। সন্তানরা মনের প্রতিশোধের আগুন অন্যত্র উজাড় করে দিতে পারে। বালক, কিশোর, তরুণ মনে এই প্রতিশোধ এর বিষ বা হিংসাশ্রয়ী মনোভাবটি কে বা কারা প্রথিত করে দিচ্ছে? সন্তানের সদর্থক মনে হিংসার নঙার্থক কালো কোথা থেকে কোন উৎসে প্রবাহ পায়? রিপুতাড়িত মা বাবা অভিভাবকরাই তো ক্রমান্বয়ে ওদের মনে আচরণে রিপুদের তৈরি করে দেয়। মা বাবা অভিভাবকদের মনের ভাবনা বা উদ্দেশ্য সদর্থক হলেও তাদের না জানা না বোঝা নীতিপথগুলো বা ভ্রান্ত ভাবনা চিন্তা ধারণাগুলি সন্তানদের নীতিপথে চালিত করে বিপথ চালিত করে। কারণ সন্তানরা সেসব নেতিবাচক পথগুলোকেই স্মরণে রাখে, সময় হলে একইভাবে অনুসরণ করে আর বিপদে ফেলে। কারণ সন্তানগণ গৃহে, পাড়ায়, সমাজে নিন্দিত, ধিকৃত, দণ্ডিত হয় এবং দুপক্ষের কেউই জানে না, বোঝে না যে দোষটা কোথায়, কখন, কেমন করে ঘটল। স্বাভাবিক আর উচিত বোধের তফাৎটুকু তাদের কারো মনে মাথায় থাকে না। যা স্বাভাবিক তাকেই তারা উচিত বলে মনে করে। মা বাবা সন্তানকে বকাঝকা, মারপিট করা, শাস্তি দেওয়া ইত্যাদি যাবতীয় প্রথা প্রকরণকেই স্বাভাবিক এবং উচিত বলে মনে করে। আবার সন্তানরাও সময় এলে চড়, থাপ্পড়, ঘুষি মারা, ব্লেড, পিস্তল, অ্যাসিড ছোড়ার দল বেঁধে হায়না স্বভাবে প্রতিপক্ষকে আক্রমণ, আঘাত করা ইত্যাদিকেও স্বাভাবিক এবং ঠিক বলে বা উচিত বলে মনে করে। সমাজ চিন্তাও তাদের উভয়কে নানা ধরনের প্রবাদ প্রবচনের মাধ্যমে এইসব অন্ধভ্রান্ত বিষাক্ত পথেরই হদিশ দেয়। যেমন টিট ফর ট্যাট, ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়, যেমন কর্ম তেমন ফল, দাঁতের বদলে দাঁত, নখের বদলে নখ, চোখের বদলে চোখ, যেন নিউটনই একমাত্র সত্য। এই অন্ধতমিশ্র ভ্রান্ত টানেলের বা সুড়ঙ্গ পথের ভিতর দিয়ে সন্তান যখন যুবক হয়ে ওঠে, ব্যক্তি হয়ে স্বাধীন হয়ে ওঠে, তখন তার বা তাদের চেনা যায় না। টানেলটি ওরা বানায়নি, সুড়ঙ্গ পথের গঠনে ওদের কোনো হাত ছিল না, হাত থাকে না। যদিও ব্যক্তি হয়ে ওঠার সময় থেকে ক্রমান্বয়ে কিছু কিছু থেকে অনেক অনেক অবদান থাকে ওদের, কিন্তু সেই অবদান সুড়ঙ্গ প্রভাবিত ওদের মনেরই অবদান হয়। কোনো আলোকোজ্জ্বল অবদানের কথা ওদের জীবনে বাস্তব হয়ে ওঠে না। প্রশ্ন উঠতেই পারে যে তাই যদি হয় তাহলে সকল সন্তানই কেন হিংস্র হয়ে উগ্র তাণ্ডব নৃশংস আচরণে সামিল হয় না? কারণ অনেক ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রিক প্রোটেকশন মেকানিজমও আছে। ব্যক্তি জীবনে চেতনা, বিবেচনা, বিচক্ষণতা আছে, যে মাত্রাতেই আছে। পারিবারিক জীবনে রীতিনীতি, সংস্কার আছে। সমাজ জীবনে নিন্দামন্দ, প্রশংসা আছে। আর রাষ্ট্র ব্যবস্থায় আইন কানুন ইত্যাদি আছে। এই সবই আছে, কিন্তু প্রতিটি ব্যক্তির নিজ নিজ ভাবনা, চিন্তা, উদ্দেশ্যের মধ্যে ষড়রিপুর তাড়না থাকা সত্ত্বেও কী, কখন, কতটা তার পক্ষে ঠিক হবে তা তার বর্তমান ও ভবিষ্যতের জীবন ভাবনার চাপে তাপে তুল্যে মূল্যে ঠিক হয়। তাই ব্যক্তিতে অসীম তফাৎ ঘটে। হিংস্রতার মাত্রা 1 থেকে 100 পর্যন্ত নড়াচড়া করতে পারে। 1.3 হিংস্রতা, নৃশংসতা, জিঘাংসা কখন প্রকাশ পায়? আমরা দেখেছি যে হিংস্রতা প্রকাশ পায় ব্যক্তি জীবনের প্রবাহমান কোনো একটা সময় থেকে ষড়রিপুর দেখা মেলে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। এদের মধ্যে ক্রোধ ডিগ্রি মাত্রায় বেড়ে নানা বর্ণের আচরণের মাধ্যমে শেষ ধাপে মনের মধ্যে হিংস্রতা হয়ে প্রকাশ পায়, আর আচরণে নৃশংসতা, জিঘাংসা হয়ে ধরা পড়ে। ষড়রিপুর সবগুলি জৈব প্রবৃত্তিজ বলে অন্ধ, আবার সংস্কার প্রভাবিত বলেও অন্ধ এবং স্বভাবজ, স্বভাবসিদ্ধ, স্বাভাবিক। জৈব স্বয়ের উচিত এর উপস্থিতি থাকে না, কারণ উচিত বোধটি পশু প্রকৃতির প্রদত্ত নয়, সংস্কার সিদ্ধ এবং বিচারশীল বুদ্ধি বিবেচনার দ্বারা সৃষ্ট। অর্থাৎ সংস্কার স্বভাবে স্বাভাবিক এবং বিচারশীল স্বয়ও স্বাভাবিক। আমরা দেখব যে অনুরূপভাবে বিপরীতক্রমে বিভুও আছে। আমাদের ব্যক্তি জীবনে মনন, প্রশান্তি, সেবা, নিরুদ্বেগ, মানবিকতা এবং পরার্থপরতা ষড়বিভু। মনন, প্রশান্তি, সেবা, নিরুদ্বেগ, মানবিকতা এবং পরার্থপরতা, এদের পারস্পরিক সহযোগিতায়, ক্রিয়া প্রতিক্রিয়ায় ব্যক্তিমনে প্রতিভাবনার সৃষ্টি হয়। এদের প্রতিটি ব্যক্তিমনকে দীপ্ত করে, সব কয়টি একত্রে মনকে প্রদীপ্ত করে তোলে এবং আচরণে বিনয়, শান্তভাব, মৃদুতা, ভদ্রতা, ধীরতা এবং সৌজন্য টেনে আনে। এইগুলিও পশু প্রকৃতি প্রদত্ত নয়, সংস্কারের সিদ্ধ এবং অথবা বিচারশীল বিবেচনা প্রসূত। এবং এখানেই এই ষড়বিভূতেই উচিত বোধের বা মূল্যবোধের, যথার্থবোধের সৃষ্টি হয়। এই গ্রন্থে এবং একাধিক বাংলায় লেখা বইতে মনের গতি, জ্যোতি, মতি ও জ্যোতি, মনের দূষণ ইত্যাদি বইতে বিষয়টির বিস্তারিত উপস্থাপনা ও ব্যাখ্যা আছে। এই দুইটি ধারা একই সঙ্গে এবং একইভাবে শৈশবকাল থেকে বাল্য মনকে প্রভাবিত করে, কখনো তিক্ত বিরক্ত করে প্রতিশোধের স্রোতে প্রবাহ দেয়,
কখনো শান্তি শিষ্ট স্নিগ্ধ আচরণের মধুরের অনুভবে সিক্ত স্নাত করে রাখে। এই রাখাটা বা থাকাটা বা হওয়াটা ক্রমে ক্রমে শৈশব, বাল্য, কৈশোর, তারুণ্যের গঠনমান মনের পরতে পরতে জড়িয়ে ছড়িয়ে তৈরি হতে থাকে। তিনটি মন একসঙ্গে প্রতিটি ব্যক্তির গঠনমান মনকে তৈরি করে। এক, ব্যক্তির গঠনমান একক। দুই, মন। দুই, মা বাবা অভিভাবকের অন্ধ আচ্ছন্ন বিচারশীল বিভিন্ন মাত্রায় তিনটি দিকে উপস্থিত থাকে একক মন। এবং তিন, একটি মানসিকতা যাকে আমরা পারিবারিক সামাজিক দেশজ মন বলে থাকি। এইসব সাধারণগত ধারণাগত প্রতিষ্ঠানগুলির মধ্যে মন থাকে না, কারণ দেহ নেই, কিন্তু একটা মানসিকতা থাকে যাকে হেরিটেজ বা সংস্কার বা পারম্পর্য বলে ব্যাখ্যা করতে হয়। এই তিনটি মন মানসিকতার মধ্যে প্রথমটির অতীত থাকে না, গঠনমান বর্তমান থাকে এবং একটি গঠিত ভবিষ্যৎ ক্রমান্বয়ে প্রকাশ পেতে থাকে। যেখানে প্রাপ্ত যাবতীয় নেগেটিভ এবং পজিটিভগুলি অবিশ্লেষিত অবস্থায় জমা হতে থাকে, অর্থাৎ রিপুদের এবং বিভুদের সংগ্রহ ঘটতে থাকে। রিপুর ভাগ বেশি আর বিভুর ভাগ কম কম থাকে। বাল্য, কৈশোর, তারুণ্যের সংগ্রহে রিপু বিভুর মারাত্মক রকমের হেরফের ঘটলে অথবা কাঙ্ক্ষিত প্রকারের সমতা ঘটলে গঠনমান মন সেই অনুযায়ী রিপুর আধিক্য আর বিভুর দীনতা অনুসারী প্রতিশোধের মাত্রা মানে পৌঁছে যায়। আর রিপুর আধিক্য এবং বিভুর দীনতা বা নিয়ন্ত্রণ ঘটলে শোভন কান্তিশীলের মাত্রা মানে উন্নীত হয়। আমাদের আলোচ্য বিষয় হিংস্রতা, তাই বলা যায় যে শোধ প্রতিশোধের বাসনা যখন রাগ, দেশ, ক্রোধের মাত্রা ছাড়িয়ে দ্রোহভাবে পৌঁছে যায়, তখনই হিংস্রতা ব্যক্তি মনকে গ্রাস করে নেয়। জল যেখানে তাপের মাত্রা বৃদ্ধির কারণে বাষ্প হয়ে যায়। এই তিনটি মনের মধ্যে দ্বিতীয়টির অতীত থাকে, বর্তমান থাকে, আর একটা ভবিষ্যতের চাহিদা থাকে, অর্থাৎ মা বাবা অভিভাবকের অতীত থাকে, বর্তমান থাকে এবং ভবিষ্যতের একটা চাহিদা থাকে। এরা অন্ধ পাশবিক প্রতিবর্তে আর আচ্ছন্ন সংস্কারসিদ্ধ অনুভাবনায় শিব গড়তে চায়, কিন্তু ক্রমান্বয়ে যখন পথ প্রকরণের ভুলে বাঁদর গড়ে তোলে তখনই নিজেরা অধৈর্য হয়ে হিংস্রতার দিকে গড়ায়, আর সন্তানও দলিত মথিত আক্রান্ত বোধে জ্ঞানশূন্য হয়ে হিংস্রতার দিকে এগিয়ে যায়। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা অথবা বিন্দু বিন্দু জল সাহারা গড়ে তোলে অথবা সাগর তৈরি করে, তেমনি বিন্দু বিন্দু তিক্ততা গঠনমান মনে জমে জমে হিংস্রতার ভাণ্ডার তৈরি করে। যে মানসিকতা বায়ুমণ্ডলের মতো গঠনমান মন শ্বাস প্রশ্বাসের মতো প্রতিনিয়ত নিজ নিজ মনে সামিল করে নেয় অনাচার, ব্যভিচার, দুরাচার, ভ্রষ্টাচার, নিয়ম নীতি, মূল্যবোধহীনতা, নেতিবাচক আবহাওয়া, অমানবিকতা, অভিনয়, অন্যায় দেখে দেখে শুনে শুনে বেড়ে ওঠে, সেই মানসিকতা ওদের বিদ্রোহী করে তোলে। গঠনমান মনের প্রত্যক্ষে যেমন যেমন ধরা পড়ে মনে হয় তেমনি করে দেখে দেখে শেখে। ওরা এখন ক্রমান্বয়ে নিজ নিজ মনের শত শত চাইয়ের দ্বন্দ্বে অস্থির হয়ে ওঠে, আপন জনের সঙ্গে সংঘাতে জড়িয়ে যায়, আবার পাড়ায় সমাজের সর্বত্র সংঘর্ষে হিংস্র হয়ে ওঠে। ক্রমান্বয়ে মা বাবা অভিভাবকদের প্রতি বিরূপ হয়ে ওঠে, কারণ এখন ক্রমশই ওরা মা বাবা অভিভাবকদের অন্যায়, অবিচার, দুর্নীতিতে যুক্ত দেখতে, বুঝতে, জানতে পারে। বিচার বিবেচনা মূল্যবোধহীন, অমানুষ বলে মনে করতে থাকে এবং সমাজ, সরকার, রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদহীন থেকে বড়রা যে অন্যায়কেই প্রশ্রয় দিচ্ছে তা মনে মনে জেনে বুঝে যায়। বড়দের দায়িত্ব আছে, অধিকার আছে পৃথিবীকে বাসযোগ্য করে তোলার বলে ওরা মনে করে, কিন্তু তারা যে অক্ষম, অযোগ্য, অকর্মণ্য তা মনে করে বিদ্রোহী হয়ে ওঠে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যা খুশি তাই করে বসে। আর তারুণ্যে প্রথম যৌবনে এদের যৌন, আর্থিক, সামাজিক চাইগুলি যেমন তাড়না করে, ভবিষ্যতের অমনীষা যেমন ঘোর থেকে ঘোরতর বলে দেখতে পায়। সমাজের, দেশের যাবতীয় প্রতিষ্ঠানগুলির কাছে যে কিছু প্রত্যাশা করার নেই তা টের পেয়ে যায়। পাড়া, ক্লাব, সংগঠন, থানা, পুলিশ, বিচার ব্যবস্থা, রাজনীতির নেতা, ত্রাতা, দেশভক্তগণকে দেখে দেখে ওদের যখন আর কোনো প্রত্যাশা থাকে না, তখন ওদের ভিতরের চাহিদার আগুন, আর সেই চাহিদাই অনবরত লাঠিচার্জ হতে দেখে দেখে ঘরে বাইরে সর্বত্র আঘাত সয়ে সয়ে ওরা আঘাতকেই হাতিয়ার করে নেয়, অর্থাৎ হিংস্রতাকেই হাতিয়ার করে নেয়। ওরা আস্থাহীন হয়ে পড়ে নিজের বিষয়ে, মা বাবার উপরে, সমাজের সব প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ওরা নন ইন্টারেস্টেড বা ধৈর্যহীন হয়ে পড়ে। ওরা আক্রমণাত্মক, হিংস্র হয়ে ওঠে কখন? ওঠে যখন ওদের মনের ভাবনায়, মনের মধ্যে আর কোনো আশা, কোনো প্রত্যাশা, কোনো অবস্থা, কোনো আস্থা, কোনো ধৈর্য আর অবশিষ্ট থাকে না। বাল্যে, কৈশোরে ওদের মুখে ধৃষ্টধ্বনি বেরিয়ে পড়ে, মারো, কত মারবে, মারো। কৈশোরে, তারুণ্যে ধনহীন, রুক্ষ, রুষ্ট দৃঢ়তা প্রকাশ পায়।
নিন্দা করবে, করো করো। এই অবস্থাটাই আগুনে মেঘ। কিন্তু মা বাবা অভিভাবকগণ অনাগত প্রশ্রয় বা বিধ্বংসী ভবিষ্যতে দেখতে পেলেও পথ খুঁজে পায় না। অপথ বিপদ কুপথ ধরে বিপদে পড়ে, নিজেরাও পড়ে, সন্তানদেরও ঠেলে দেয়, আর সমাজের সিস্টেমের নামে দোষ চাপিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকে। সমাজের ঘোলা জলে মৎস্য শিকারীরা সুযোগ নেয়। এরা কারা? খবরের কাগজ ছড়িয়ে এখন টেলিভিশনে, ইন্টারনেটে, অ্যাপস এর মাধ্যমে এসে সবাই জানে এরা কারা। কালোবাজারি, মুনাফাখোর, অ্যাডাল্টারেটার্স, পাড়ার দাদা থেকে বেপাড়ার ভাই, নানা স্তরের নেতারা ইত্যাদি, এবং একজন বিচারকের মতে ইউনিফর্মড মস্তানরা। এদের বিষয়ে অষ্টাদশ পর্ব ধরে বলে বলে মহাভারত বানানোর দরকার নেই, এখানে প্রাসঙ্গিকও নয়। যারা প্রোটেকশন দেবে, এদের যাবতীয় শিকারে আচারে মদত দেবে এবং সুরক্ষা দেবে। আর দুই, যারা এদের হয়ে কাজ করতে, কর্মী কর্মচারীর সেবক। প্রথম দলকে এরা সহজ পারস্পরিকতায় পেয়ে যায়, রাজনীতির ছেলে নেতা দল কর্মীদের। দ্বিতীয় দলের যোগানের জন্য সমাজ পরিবারে অযোগ্য, অক্ষম, বিতাড়িত কিন্তু অসৎ কাজে ইচ্ছুক, প্রতিশোধ স্পৃহ, অর্থ ক্ষমতা লোলুপ এইসব সন্তানদের সহজেই পেয়ে যায়। এদের মনে মাথায় ধ্যাত ধ্যাত অনুভব ধিক ধিক করে। আমরা বলি জুভেইনাল ডেলিংকুয়েটস, অল্প বয়সী দুরাচার অথবা কিশোর তরুণ অপরাধী। এই ডেলিংকুয়েন্সি বা অপরাধ প্রবণতা ওদের মনে মাথায় যে গজায় এবং প্রকাশ পায়, তা তো ওরা জন্মেই পায়নি। আমরা দেখেছি যে মা বাবা অভিভাবক সমাজ পরিবার রাষ্ট্র ক্রমান্বয়ে শৈশবোত্তর বাল্য কৈশোর তারুণ্যকে প্রবণ করে তোলে, তৈরি করে দেয়। কীভাবে এটি ঘটে তাও আমরা বিস্তারিতভাবে দেখেছি, এবং এখন পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্নের উত্তরটি কখন প্রকাশ পায়। প্রশ্নের উত্তরটি জুভেনাল ডেলিংকুয়েন্স শব্দবন্ধের মধ্যেই ধরা আছে। জুভেনাল স্টেজে বা কৈশোর তারুণ্যে প্রথম যৌবনের পর্বের স্তরে একই সঙ্গে হিংস্রতা প্রকাশ পায় এবং তা নানা ধরনের নৃশংস, ডাস্টার্ডলি, টার্ডার্ড, পারিবারিক, স্যাভেজ ইত্যাদি ইংরেজি শব্দে যাকে প্রকাশ করি, অথবা বর্বর, পাশবিক, দানব, শয়তানের মতো কাজ বলে থাকি, তেমন সব আচরণে প্রকাশ পায়। মনের মধ্যে হিংস্রতাকে লালন করা আর কাজের মধ্যে সময়ে, স্থানে, প্রেক্ষিতে তাকে প্রকাশ করাটা এক কথা নয়। তাই মনের মধ্যে হিংস্র ভাবনা, চেতনা, ইচ্ছা থাকলেই যে তা প্রকাশ পাবে, সময়ে, স্থানে, প্রেক্ষিতে বাস্তব হয়ে ঘটমান হবে এমন কথা নেই। অনিবার্য নয়, অর্থাৎ অনিবার্যও নয়। কেন নয়? এই প্রশ্নের উত্তরের মধ্যে আমরা মূল প্রশ্নের অবশিষ্ট অংশের উত্তর পাব। কখন প্রকাশ পায়? মূল প্রশ্ন। যখন প্রকাশ পায় না, তখন হিংস্রতা থাকলেও কেন বাস্তবে তা ঘটে না? অবশিষ্ট প্রশ্ন। কে আটকায়? কেন আটকায়? কখন আটকায়? ইত্যাদির বিবরণ পেলেই জেনে বুঝে যাব যে প্রতিশোধ এর বাসনা, ইচ্ছা থাকা সত্ত্বেও শত সহস্র সন্তানের মনের মধ্যে থাকলেও তাদের সকলে হিংস্রতা লালন করে না। যারা হিংস্রতার পথ ধরে লালন করে, তাদের মধ্যেও সকলে হিংস্রতাকে নৃশংসায়, জিঘাংসায় ঠেলে নেয় না। অর্থাৎ শোধ প্রতিশোধের বাসনা থাকলেও তা হিংস্রতার আগুন হয়ে জ্বলে না। আবার সেই আগুন মনের মধ্যে থাকলেও তা সবসময় বস্তু, বিষয়, ব্যক্তি, সমাজকে জ্বালানো, পোড়ানো, ধ্বংস করার কাজে ব্যবহার করা হয় না। কেন? 1.4 হিংস্রতা প্রকাশের পথে বাধাগুলি কি কি? অপরের বাড়ির বাঁশের মাচায় ঝুলে থাকা শশা, গাছের দোলে থাকা পেয়ারা, কুল, আম, অপরের পুকুরের মাছ, অসুরক্ষিত মুরগির খাঁচার ডিম ইত্যাদি যেমন বালক কিশোর অনেকেরই লোভকে জাগিয়ে তোলে, ইচ্ছাকে লেলিহান করে তোলে। অথচ সকলে শশা ছেড়ে না, পেয়ারা, কুল, আম পাড়ে না, মাছকে ধরে না, ডিমকে টানে না। আলোচক ক্ষেত্রেও ব্যাপারটা একই রকমের। আমরা এই গ্রন্থের কোনো পাঠকই আমার জুভেনাল নয়, অ্যাডাল্ট নয়। তাই শশা, পেয়ারা ইত্যাদির বদলে পেন, পেন্সিল, পেপারওয়েট অথবা ফাইল, কভার, রিম, কাগজ, রাইটিং প্যাড ইত্যাদি লাগসই হবে, বুঝতেও সহজ হবে। লোভ, লালসা, আকর্ষণ ইত্যাদি মনের মধ্যে থাকে, অদৃশ্য। সেই সবের পূরণ প্রচেষ্টার সবটাই ইন্দ্রিয় মাধ্যমে, ইন্দ্রিয় গ্রাহ্য এবং ইন্দ্রিয় প্রত্যক্ষের বিষয়, অতএব দৃশ্য। মনটিকে ষষ্ঠ ইন্দ্রিয় বলে। ইন্দ্রিয় বলতে পঞ্চ ইন্দ্রিয়কেই বোঝায়, অতএব দৃশ্য ব্যাপক অর্থে। প্রথম বাধা নিজ নিজ মনের বিচার, ঔচিত্যবোধের। দ্বিতীয় বাধা ভয় এর। যদি ধরা পড়ে যায় তবে অসম্মান ঘটবে, অতএব মান সম্মানের ভয়। তৃতীয় বাধা শাস্তির ভয় বা সম্ভাবনা, যা আইন, কানুন, নিয়ম, রীতির নিগড়ে, শৃঙ্খলে ঘোষিত থাকে। এবং চতুর্থ বাধাটি আসে নিজের স্বমূল্যায়নের, পতনের বা অধঃপতনের ভয়। চারটি যে সম্ভাব্য কারণের কথা বলা হলো, তার মধ্যে প্রথমে দেখা যাক পরপর। 1 ঔচিত্যবোধ, 2 মান সম্মানের ভয়, 3 শাস্তির ভয়, 4 আত্মপতনের ভয়। এদের মধ্যে কোনটি প্রধান, কোনটি অপ্রধান সে প্রশ্নের অবান্তর, কারণ ব্যক্তিগত জীবন প্রবাহটি তৈরি হয়ে ওঠার ক্রমান্বয়ে ধাপগুলি সেই ব্যক্তির
প্রাধান্য অপ্রাধান্য ঠিক করে নেয়। পরিবার, সমাজ, পরিস্থিতি তা ঠিক করে নিতে ও দিতে প্রভাব ফেলে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ব্যক্তিগততার পার্থক্য এই প্রাধান্য অপ্রাধান্যের নির্ণয় করে নেয়। প্রথম, ঔচিত্যবোধের ভয়। উচিত অনুচিতের বোধ, মূল্যায়ন বা বিচার মানুষের বেলায় স্বাভাবিক। সংস্কার অনুগ স্বাভাবিক। প্রকৃতি প্রদত্ত প্রবৃত্তির প্রতিক্রিয়ায় উচিত অনুচিত বলে কিছু নেই, থাকে না। যে কোনো ধরনের মূল্যায়নে সামাজিকীকরণের মাধ্যমে সংস্কার হয়ে সন্তানের মনে আচরণে প্রতীত হয়। তাই শিশুর জীবনে যেমন যেমন পরিবার, যেমন যেমন সমাজ পরিবেশ জুটবে, তেমন তেমন অর্থাৎ সেই অনুযায়ী সামাজিকীকরণ এবং ধারণা বিশ্বাসের সংস্কার প্রতীত হবে বা ঢুকে যাবে বা বসে যাবে। শৈশব বাল্য কৈশোরে প্রতিনিয়তই এটা করতে হয়, ওটা করতে নেই, এভাবে কথা বলতে হয়, ওভাবে কথা বলতে নেই, এভাবে খেতে হয়, ওভাবে খেতে নেই ইত্যাদি প্রভৃতি করে করে বলে বলে দেখিয়ে দেখিয়ে সন্তানের মনে অনেক ধারণা বিশ্বাস পুঁতে দেওয়া হয়, সদর্থক ইতিবাচক এবং নঙ্গার্থক নেতিবাচক, উচিত এবং অনুচিত। শুধুমাত্র এই ধরনের উচিত আর অনুচিত এর ধারণা সন্তানের মনে বসিয়ে দিয়েই বাবা মা অভিভাবকগণ ক্ষান্ত দেয় না। তারা অনুচিত কাজ করলে কী কী হবে, কী কী শাস্তি দেওয়া হবে বা কী কী শাস্তি পাওয়া যাবে সেই বিষয়েও আবেগীয় কণ্ঠধ্বনি এবং দেহভাষায় নিজ নিজ বক্তব্যকে ধমকানিতে প্রকাশ করে। এটা করলে মেরে ফেলবো, ওটা করলে খেতে দেবো না, ওটা করলে ভালোবাসবো না, ওটা ধরলে কান মুলে দেবো, এমতো ডজন ডজন হুকুমনামা জারি করে দেয়। এখানে কণ্ঠধ্বনি ও দেহভাষা আর জনে জনে পরিবারে পরিবেশে তফাৎ ঘটে, অবশ্যই ঘটে, কিন্তু তাতে করে মূল ধমকের, তিরস্কারের বা খেঁকিয়ে ওঠার কোনো ইতর বিশেষ হয় না। শৈশব বাল্য কৈশোর মনে একাধিক ধারণা বিশ্বাস বা আইডিয়ার সূচনা হয়। এক, ভালো মন্দ। দুই, উচিত অনুচিত, করণীয় অকরণীয়, ভাবনীয় অভাবনীয় বলে কতগুলি আইডিয়া গড়ে ওঠে। এই আইডিয়াগুলি তাদের সরল স্বাভাবিক দৈনন্দিন জীবনে তাদের প্রভাবিত করে এবং তারা তা অনুসরণের চেষ্টাও করে। দুই, যখন মা বাবা অভিভাবকদের কোনো কথায় আদেশে নির্দেশে বিরক্ত বিষণ্ণ ক্রুদ্ধ হয়, তখন শোধ প্রতিশোধের বাসনা পূরণ করতে কতগুলি সহজ পথ বা কাজ খুঁজে পায়। বড়রা বকতে পারে, মারতে পারে, নিন্দা করতে পারে, সন্তানগণ তা পারে না তার অনেক কারণ আছে, যেগুলির মধ্যে দুইটি প্রধান। প্রথমটি অন্যায়বোধের সংস্কার, যা ওদের মাথায় মস্তক শোধনের মাধ্যমে পুঁতে দেওয়া হয়েছে। দ্বিতীয়টি শক্তি, যোগ্যতা, নিপুণতার অভাব। এই দুইটি কারণ একসঙ্গে হয়ে জোরালো থাকে, কারণ নিউটনের নিয়মে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া করলে ওদের কান, চুল, পিঠ, মাথা, ঘাড়, হাড় এবং আর অবশিষ্ট কিছু থাকবে না যে ওরা তা হাড়েই জেনে বুঝে যায়। তাই ওরা মনোবিজ্ঞানের কখন না জেনেও ডিসপ্লেসমেন্টের পথ নাই। মারের বদলা নিতে, প্রতিশোধ নিতে বইটির পাতা ছেড়ে, পেন্সিলটির ডগা ভাঙে, জলের গ্লাসটি চূর্ণ করে, অথবা স্কুলে যাব না বলে, এখন খাবো না ঘোষণা করে, মোবাইল গেমস চাই বলে বায়না ধরে, কার্টুন দেখতে দিলেই অঙ্ক করব বলে। কোথায় পায় এই তালিকা? পায় বাবা মা অভিভাবকদের আদেশ নির্দেশ ধমকের মধ্যে যে না করার তালিকাটি ঘোষিত হয়েছে, বারবার ঘোষিত হয়েছে, সেই ঘোষণা থেকে ওরা এই তালিকাটি সংগ্রহ করে রেখেছে। একটু একান্তে ডেকে নিয়ে মনোময়, শান্ত, সহানুভূতিশীল কণ্ঠে প্রশ্ন করলেই জানতে পারা যায় যে ওরা যা যা করে তা কেন করে, যেমনভাবে করে তা তেমনভাবে কেন করে, এবং সজাগ সচেতন থাকলে এটাও বোঝা যাবে যে প্রতিনিয়ত ওদের মনে কী পরিমাণ শোধ প্রতিশোধের ইচ্ছা লেলিহান থাকে, কিন্তু সর্বক্ষণ বা যে কোনো সময়ে তা তেমন করে প্রকাশ পায় না। কেন প্রকাশ পায় না? সেই পিটুনির ভয়ে, শাস্তির ভয়, অসুরক্ষিত বোধের ভয়। তাই ওরা পজিটিভ থাকে শুধুমাত্র নেগেটিভেটের হাত থেকে বাঁচতে। এই ওরা কারা? তারা যারা কৈশোর তারুণ্যে জুভেনাইল ডেলিনকুয়েন্ট হয়ে গড়ে উঠবে। ওরা এক একটি জীবন্ত আগ্নেয়কুণ্ড, ভয়ের ছাই চাপা হয়ে পড়ে থাকে। বাইরেটা স্বাভাবিক হলেও ভিতরে ভিতরে অস্বাভাবিক। এই বিশ্লেষণ থেকে দুইটি শক্তির বা প্রবণতার হদিশ পাওয়া গেল। এক, শোষিত মস্তক, উচিত অনুচিতের শক্তি। দুই, প্রতিবর্ত স্বভাব, শোধ প্রতিশোধের বাসনার শক্তি। এই দুইটি প্রবণতার মাত্রামান কী হবে, কেমন হবে? সহজেই বোঝা যাবে যে মা বাবা অভিভাবকগণ যে মাত্রা মানে আঘাত দেবে, বাধা দেবে, ভাষা আচরণের যে ভঙ্গিতে তারা তা প্রকাশ করবে, নিউটনীয় নিয়মে সেই মাত্রা মানে বা ভঙ্গিতে সন্তানদের মনে আচরণে প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আর তার পাশাপাশি সেই মা বাবা অভিভাবকগণ অন্য সময়ে কতটা ভালোবাসা, স্নেহ, আদর, সুরক্ষা ইত্যাদি দিয়ে থাকে তাও সন্তানের স্মরণে থাকবে। একটা তুল্যমূল্য ভাবনা স্বাভাবিকভাবেই রুষ্ট সন্তানকে তুষ্ট করবে, নম্র উচিত বোধকে জাগিয়ে তুলবে আর উগ্র প্রতিশোধ স্পৃহাকে নিভিয়ে দেবে।
প্রতিনিয়ত এই যে একটা প্রত্যক্ষ একটা অনুভব, একটা স্মরণ মূল্যায়ন ঘটবে, তার নেগেটিভ শক্তিকে বা শোধ প্রতিশোধের ইচ্ছেকে স্তিমিত করে তুলবে অথবা উগ্র করে তুলবে। বিপরীতভাবে উচিত অনুচিত অনুসরণ করার ইচ্ছেকেও বাড়িয়ে তুলবে অথবা তাড়িয়ে ছাড়বে। তাই স্বাভাবিকভাবেই মানুষ আমরা নহিত মেষ ভাবনা যেমন অনেক অনেক মা বাবা অভিভাবকদের প্রভাবিত করে, তাদের স্নেহসিক্ত ভালোবাসা স্নিগ্ধ আচরণে গ্রহণযোগ্য করে তুলবে সন্তানদের কাছে, তেমনি সন্তানরাও ফল্গু প্রবাহিত রাগ ক্রোধ অনুভবগুলিকে উচিত অনুচিত জলের ছিটে স্তিমিত করে রাখবে। এখানে ভয়ে নয়, ভালোবাসার টনে, স্নেহের দ্রবণে আর আপন বোধের কথনে সন্তানরা উচিতকেই অনুসরণ করবে, ভালো হয়ে ভালোবাসা আদায় করে নিতে চাইবে, বাধ্য থেকে এটা ওটা সেটা পেয়ে নিতে চাইবে। তাই তাদের মধ্যে তিক্ততা বিরূপতা রাগ দেশ ক্রোধগুলি রিপু হয়ে ভিতরে ভিতরে বইতে থাকলেও বাইরে বেরিয়ে আসতে সুযোগ পাবে না। কিন্তু তারুণ্যে যৌবনে জীবনে যখন তারা ব্যক্তি হয়ে উঠবে, স্বদেশ ভূমিকে ক্ষুব্ধ বলে দেখবে, সমাজ দেহে দেখবে না কোনো কোমলতা মানবিকতা, তখন কি হবে তা ওরাও জানে না, তারাও জানে না। জানে ওদের অন্তর্যামী, ওদের ঈদ লিবিডো শক্তি, ওদের সুপার ইগো তাড়না আর ওদের গঠনমান ইগো। এই গঠনমান ইগো যেভাবে যে প্রভাবে যে পরিবেশে আর যে সম্ভাবনাময়তায় ভবিষ্যৎকে দেখতে পায় অথবা দেখানো হয়, সেইভাবে সেই রকমে গড়ে ওঠে। শত শত ভাব শত শত রকম থাকবে, যাদের প্রধান প্রধান চারটি ভাগে ভাগ করে দেখা যাক। এক, সব উপাদানগুলি ভাব প্রভাব পরিবেশ ভবিষ্যৎ সবই পজিটিভ, যেমন বড় বড় ব্যবসায়ী উচ্চবর্গীয় পেশাদারগণ, ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেটস বিজ্ঞানী প্রয়োগ বিজ্ঞানী ইত্যাদি। দুই, মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত চাকরি পেশা ব্যবসা প্রতিষ্ঠানের আধিকারিকদের, যেখানে সব উপাদানগুলির অনেকাংশ পজিটিভ কম অংশ নেগেটিভ। তিন, নিম্ন মধ্যবিত্ত ও খেটে খাওয়া শ্রমিক কৃষক ব্যবসায়ী পেশা অনুসারী ইত্যাদি, যেখানে বেশিরভাগ উপাদানই নেতি আক্রান্ত। এবং চার, যেখানে সব উপাদানগুলি নেতি আক্রান্ত, যেমন দরিদ্র বেকার ভিক্ষান্নজীবী মাঝে মাঝে কর্মহীন পরিবার। এই চার রকমের পারিবারিক সামাজিক উপাদানগুলি একই ধরনের উচিত অনুচিত বোধ তৈরি করে না, কারণ যে ক্ষেত্র থেকে উচিত অনুচিত বোধগুলি গজায় তা সেই সংস্কার এবং পরে যে বিচার বুদ্ধি বিবেচনা ব্যক্তিকে মণ্ডিত করে, সেই বিচার বুদ্ধি বিবেচনার অবদান। এখানেই ব্যক্তিতে তফাৎ ঘটে যায়। কে কীভাবে উপাদানগুলিকে দেখছে শুনছে মানছে ভাবছে মূল্যায়ন করছে, তার দ্বারা সেই ব্যক্তির উচিত অনুচিত বোধ গঠিত হবে। অতএব বিষয়গততা বা সাবজেক্টিভিটি গঠনমান সন্তানের মনের ভাব ভাবনা ধারণা বিশ্বাসগুলি প্রতিটি সন্তানের বোধকে উচিত অনুচিত বোধকে প্রভাবিত করে, রাঙিয়ে তোলে, গড়ে তোলে। স্বভাবতই দেখা যায় যে উচিত অনুচিত বোধের বাধা পরিবারে প্রধান হয়ে দেখা দেবে, কারণ তাদের আশা প্রত্যাশা ভবিষ্যৎ এবং সেই পরিবার অনেকাংশে পূরণ করার যোগ্যতা ক্ষমতা রাখে অথবা একেবারেই রাখে না। কিন্তু এর বেলায় টানাটানি পড়ে যায়, ঘাটতি দেখা দেয়, কারণ এখানে চারিদিকে ভোগবাদের রমরমা যেমন দৃশ্যমান, তেমনি পারিবারিক ঘাটতিগুলোও তেমনি ভীষণ থেকে মন বিদারক। যে প্রধান বিষয়গুলি সন্তানদের আশা প্রত্যাশা কামনা বাসনাগুলিতে প্রভাবিত করে, তা অর্থনৈতিক শিক্ষা দীক্ষা সংস্কারগত এবং নৈতিক সামাজিক ভাবনা, 2 এর প্রাচুর্য, 2 এর যোগ্যতা এবং 4 এর অভাব অক্ষমতা প্রত্যক্ষগতভাবেই সন্তানদের উচিত অনুচিত বোধকে পরিচালিত করে। তাই এই 3 স্তর থেকে যে রিপুর তাড়না বা ঈদ লিবিডো চাপ আসে, তা যেখানে যে ব্যক্তিগত ক্ষেত্রে ঘটে, সেখানে রাগ দেশ ক্রোধকে তারা আর অপ্রকাশ রাখতে পারে না। অনেক ক্ষেত্রে তাই তা হিংস্রতার মাত্রা মনে পৌঁছে যায়। ব্যাপারটা সম্পূর্ণত মা বাবা অভিভাবকদের জন্যই ঘটে, সাইকোলজিক্যাল। দিনের বেলায় ব্যাপারটা সাধারণ সার্বিক আকার নেয়, কারণ সেখানে অর্থনৈতিক শিক্ষা দীক্ষা সংস্কারের অথবা নৈতিক সামাজিক ভাবনার বাঁধন তেমন থাকে না, যা রিপুর তাড়নাকে স্তিমিত নিয়ন্ত্রিত করতে পারে। মা বাবা অভিভাবকদের বেলায় এবং সন্তানদের বেলায় আর মনোবৈজ্ঞানিক ভাবনা চিন্তার দীনতা অথবা ভুল ভ্রান্তিগুলো বিষের মতো কাজ করে, তাই হিংস্রতা দৃশ্যমান পরিসংখ্যান পেয়ে যায়। আরেকটা বিষয় উল্লেখ করতেই হয়, বাল্য কৈশোর তারুণ্যের ক্রম অন্যয় পর্যায়ে যে উচিত অনুচিত বোধগুলি গজাল মেরে গজানো হয়, তা প্রতিটি সন্তানের অর্জন কিন্তু আহরণ নয়, অর্থাৎ পরের দ্বারা প্রতীত নিজের ভাবনা চিন্তার ফসল নয়। উত্তর তারুণ্যে নিজ নিজ ভবিষ্যৎ বিষয়ে সন্তানদের একটা মৃদু থেকে গুরু ভাবনা ক্রমান্বয়ে এসে যায়, তাই তারা তখন থেকে আহরণে বিভিন্ন মাত্রা মানে আহরণ করে নেয়। এই স্বাভাবিক প্রবণতার কারণে এবং স্বাভাবিক
পিয়ার গ্রুপ বা সঙ্গী সাথীদের সঙ্গে পারস্পরিকতার কারণে এদের প্রত্যেকের মধ্যে এক একটা জীবন জিজ্ঞাসা, জীবন দর্শন দানা বাঁধে। এই যে নিজের বিষয়ে ভাবনা, নিজের ভবিষ্যৎ বিষয়ে যোজনা, ভাবনা, পরিকল্পনা, এইটি তাকে ব্যক্তি করে তোলে। তার মধ্যে উচিত অনুচিত এর বীজ বনে। ফলে সে তখন আর অনেক অনেক রাগ, দেশ, ক্রোধগুলিকে নতুন ভাবনার ছাঁকনিতে বাতিল করে দিতে শিখে যায়, পেরে যায়। তাই সেগুলি আর তাকে তাড়না বা হিংস্রতার দিকে টেনে নিতে পারে না। অর্থাৎ মা বাবা, অভিভাবকদের ভুল ভ্রান্তি সত্ত্বেও অনেক সন্তান নিজেরা আর দীর্ঘদিন ভুল করে না, পরে আবার নানা কারণে পিছলে গিয়ে সেই পরম্পরাগত ট্র্যাডিশনাল ভুলের ফাঁদে পা দেয়। অধিকাংশ রিপুর মৃদু থেকে গাঢ় তাড়নায় নানাবিধ অন্যায়, অনুচিত, ভ্রষ্ট আচরণ করে। স্বল্পাংশই সেই তাড়নাকে দীপ্ততম পর্যায়ে নিয়ে গিয়ে হিংস্রতার শিকার হয়। হিংস্রতার বীজ তাই বাল্য, কৈশোর, তারুণ্যেই অঙ্কুরিত হয়। সেই বীজ উদ্ভিদ হবে না মহীরূহ হবে তা বাবা মা, অভিভাবক বনাম সন্তানের এবং পরিবেশের ক্রিয়া প্রতিক্রিয়ার উপর স্থির হতে থাকে। আমরা ক্রমান্বয়ে দেখতে যাব যে একমাত্র এই উচিত অনুচিত বোধের ভাবনাটি একমাত্র সদর্থক বলেই সফল হওয়ার যোগ্যতা রাখে। অন্যগুলি নেতিবাচক বলে সফল হয় না, কারণ সেগুলি প্রতিশোধাত্মক অথবা প্রতিরোধাত্মক। প্রতিশোধ স্পৃহা শুধু প্রতিশোধ স্পৃহাকেই বাড়িয়ে তোলে। প্রতিরোধ শুধু বিকল্প পথের সন্ধানে প্রবৃত্ত করে। একমাত্র উচিত বোধই ব্যক্তিমনকে রিফর্ম করতে, সাধন করতে পারে, কারণ সেই বোধটি হিংস্র মনের নিজেরই মধ্যে শান্ত বাতাবরণ তৈরি করতে সক্ষম। তাই একমাত্র পথ মা বাবা, অভিভাবকদের সঠিক পথ জানা, সঠিক পথ বোঝা এবং সঠিক পথ অনুসরণ করা। যে পথে সন্তানের রিডাইরেকশন বা সাবলিমেশন ঘটানো যায়। রিডাইরেকশন সন্তানের মনের রাগ, দেশ, ক্রোধগুলিকে দিক পরিবর্তন ঘটিয়ে অনুরাগ, ভালোবাসা, প্রীতিবোধের পথ দেখানো। সাবলিমেশন সন্তানের ভাবনার জগৎকেই নতুন করে সাজিয়ে দেওয়া, যেমন সঠিক শিক্ষকরা করেন বা তাদের করার কথা। মা বাবাকে তাই কাউন্সিলর হয়ে নিজ নিজ মন ভাবনার এবং সন্তানের ভাবনা আচরণের রিফর্ম ঘটাতে হবে, সাধন ঘটাতে হবে। আঙুল তোলা অন্যায় বলে কোনো লাভ নেই, বরং তখন ছোরা উঁচিয়ে বলবে যে তুমি আগে তোমার আঙুল তোলা বন্ধ করো। ঢিল মারলে ফুল নয়, পাটকেল তেড়ে আসবেই। প্রতিবর্ত। দ্বিতীয়, মান সম্মানের ভয়। শৈশব বাড়লে যে মান সম্মানের বোধ থাকে তাকে অভিমান বলাই সঠিক, কারণ তখন ব্যক্তিত্ব বা ব্যক্তিগততা অঙ্কুর ছাড়ে না। স্নেহ, ভালোবাসা, প্রীতির আকাঙ্ক্ষা থাকে। সেই আকাঙ্ক্ষায় টান পড়লেই, অভাব ঘটলেই বা আঘাত ঘটলেই শৈশব বাল্য অভিমানে ঠোঁট ফলায়, চোখে জল ঝরায়, কণ্ঠে কখনো ক্রন্দন তো কখনো শ্লেষ্মা টের পায়। বয়ঃসন্ধির পর থেকে কৈশোর, তারুণ্য এসে সেই সন্তানই যখন ব্যক্তিত্বের প্রকাশে ব্যক্তিসত্তার অনুভব পায়, তখন সেই অভাবী, সেই আঘাতই অভিমানের বদলে ক্রোধের অঙ্কুর ছাড়ে। ঠোঁট ফলানোর বদলে তার চোয়ালের পেশিতে চাপ বাড়ে। চোখ জলের পরিবর্তে আগুনের লাল প্রকাশ পায়। কণ্ঠে কখনো ক্রন্দনের কটু ভাষা বেরিয়ে আসে, কখনো বেরিয়ে আসতে চায়। এই যে পরিবর্তন, প্রতিক্রিয়ার গুণ মানের পার্শ্ববদল, তার মূল কারণ সন্তান তখন নিজেকে ব্যক্তি বলে মনে করে। মান সম্মান বোধের মূল উৎস লিবিডো তাড়নায় দীপ্ত হয়ে ওঠে। মা বাবা, অভিভাবকগণ সন্তানের বয়ঃসন্ধির সেক্স গ্ল্যান্ড ক্ষরণের কারণে ঘটে যাওয়া দৈহিক, মানসিক, সামাজিক দিকগুলি সম্যকরূপে বোঝে না। শুধুমাত্র দৈহিক পরিবর্তনগুলি জানে, বোঝে, কিন্তু মনে করে যে সবই জানে, বোঝে। আর তাই একইভাবে, একই উপায়ে সন্তানদের প্রতি আচার ব্যবহার করতে থাকে। অবুঝ, অবৈজ্ঞানিক, না এর পথ ধরেই চলে থাকে। সন্তানরাও জানে না, বোঝে না, তাদের জানা বোঝার কথা নয়। প্রতিনিয়ত আঘাতে আহত হয়ে, ক্ষতবিক্ষত হয়ে সন্তানদের মনে অমান্য করার, ডিনায়েলের একটা তীব্র মানসিকতা ধীরে ধীরে গড়ে ওঠে। এই মানসিকতায় মারো, যত পারো মারো বলে মনের আগুনকে ঘরে প্রকাশ করে। দৃঢ়, ধৃষ্ট, উদ্ধত, বেয়াড়া আচরণ করে। অপমানে ছিন্নভিন্ন বোধ করলেও সেই অপমানে বড়দের টেনে নামায় না, বলে না অপমানে হতে হবে সবার সমান, অর্থাৎ আমাদের সমান। ঘরে বলে না, তাই বলে বাইরে হলে। এখন অবশ্য অনেক ক্ষেত্রে দেখতে এবং শুনতে পাচ্ছি যে ঘরেও বলে, এবং সর্বত্রই এখন হিংস্রতার 1 থেকে 150 ডিগ্রি মাত্রায় নৃশংসতা প্রকাশ পাচ্ছে। অ্যাসিডে, প্লেরে, দড়িতে, পিস্তলে, বোমায়, ধর্ষণে, কেশকার্ষণে, হত্যায়, টুকরো করে মৃতদেহকে কেটে পুড়িয়ে পাথরের আঘাতে চেনার অযোগ্য করে তোলে। নৃশংসতার আর জিঘাংসার বমি পাওয়ার মতো বিবমিশা ইন্দ্রিয়গ্রাহ্যতা ছড়িয়ে প্রকাশ পাচ্ছে। কিন্তু কেন পাচ্ছে? কারণ মান সম্মানের ভয়টা কেটে গেছে। কারণ মা বাবা সন্তানের মনে কৈশোর, তারুণ্যের কিশলয় সন্তান বোধটির যথাযথ লালন পালন করেননি।
করেননি শুধু নয়, বরং লাঠি, স্কেল, লগুড়, লস্ট্রে সেই বোধটিকে ক্রমান্বয়ে থেঁতলে দিতে চেষ্টা করেছে। ব্যঙ্গ করে, বিদ্রূপ করে, তির্যক নিন্দা মন্দের দহনে যে তিক্ততা তৈরি করে দিয়েছে, তাতে ঘরে এবং পরে বাইরে ওদের অনেকেরই সেই কিশলয় আত্মসম্মান বোধটুকুর পর্ণে পরিণত হয়ইনি, উল্টে একটা ধ্যাত ধ্যাত বোধ জাগিয়ে তুলেছে। ওদের অনেকেরই তাই হারানোর কিছু নেই, এমনকি শৃঙ্খলাটাও তো নেই। মা বাবার স্নেহ ভালোবাসার শৃঙ্খলটি কবেই গেছে হারিয়ে অথবা ভেসে। এদেরই আমরা খুঁজে পাই টেলিভিশনের পর্দায়, কাপড়ে মুখ ঢাকা অথবা না ঢাকা অবস্থায়, প্রিজন ভ্যানের পাদানিতে উঠতে তুলতে হাতকড়ি লাগানো অবস্থায়, অথবা খবরের কাগজের পাতায়, রেখায়, লেখায়, ছবিতে, বর্ণনায়। পাঠকেদের লং শটে দেখেন, যারা ক্লোজ আপে দেখেন বা দেখার সুযোগ পান, তারা বলতেই পারেন ওদের চোখে, মুখে, চোয়ালে, ওদের পদক্ষেপে, শিরদাঁড়ায়, ঘাড়ে কোন ভাষা প্রকাশ পায়। পাল্টা অনুমান করে নিতেই পারবেন কেন সেসব হিংস্র মনে কঠিন দেহে থাকে না বা নেই কোমলতা। মান সম্বন্ধে হুঁশ থাকে না দুই শ্রেণীর প্রাণীর, এক পশু পাখি কীট পতঙ্গ শ্রেণী এবং নিওনেট শৈশবের মানব শ্রেণীর। কারণ এদের হুঁশ থাকলেও, চেতনা থাকলেও মান এর বালাইটাই থাকে না। আর দুই কৈশোর তারুণ্যের সেই মা বাবা সন্তানদের, যাদের মানটি হয় থেঁতলে দেওয়া হয়েছে, নয়তো বারবার অপারেশন করে করে মা বাবা অভিভাবকগণ অ্যাম্পিউটেট করে ছেড়েছে আর চেতনাটিকে আগ্নেয় করে তুলেছে। ওই বয়সে ওদের ঘাড়ে দোষ চাপানো বৃথা, অকারণ, অবৈজ্ঞানিক, অমানবিক। কারণ তখন ওদের জানার কথা নয়, বোঝার কথা নয়, বড়দের বোঝার কথা, বড়দের জানার কথা। যে প্রতিবাদ বক্তব্যটি এখানে ধেয়ে আসবে তা এই যে ওরা কি কিছুই জানে না, কিছুই বোঝে না, কিছুই কি দেখে শুনে শিখবে না? ওদের কি মানুষ হওয়ার দায় নেই? ওরা কি বড় হয়ে নিজ নিজ ভালো মন্দ বোধগুলি জানবে, বুঝবে না, অনুসরণ করবে না? কোনো দায়িত্ব নেই? সোজা সাপটা উত্তর হ্যাঁ আছে। কিন্তু এই কিন্তুটি মনোযোগ দিয়ে বুঝতে হবে। কিন্তু ওদের সেই সব সম্ভাবনাগুলো আর নেই। নেই কারণ মা বাবা অভিভাবকগণের তাড়নায় ওই সবের বীজগুলি উপড়ে ফেলা হয়ে গেছে। স্মরণ করে দেখুন অথবা চোখ কান খোলা রেখে দেখুন, দেখতে পাবেন সন্তান কি অসীম আকুতিতে বলছে, আর মেরো না, মরে যাব, আর করবো না, ছেড়ে দাও, আমি কিছুই করিনি, ইত্যাদি ইত্যাদি। হয়তোবা না জেনে না বুঝেই বলছে, বলছে শুধুমাত্র আক্রমণের হাত থেকে বাঁচার জন্য, অথবা হতে পারে সত্যি সত্যিই বলছে। কিন্তু মা বাবা অভিভাবকগণ তারা কি করছে? উপরের অনুচ্ছেদের সব সন্তান কেন্দ্রিক সর্বনামগুলো ওরা ওদেরগুলোকে মা বাবা অভিভাবক কেন্দ্রিক সর্বনাম বলে ধরে নিয়ে পড়ে দেখুন, দেখবেন কি অদ্ভুত অবস্থার সৃষ্টি হবে। সবগুলোর উত্তরই না 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 হয়ে ওদের মুখে বা মনে ঝঙ্কার তুলবে। আসল সত্যিটা কি, সঠিকটা কি হবে? যাদের জানা বোঝার কথা নয় তারা কেন জানে বোঝে না, নাকি যাদের জানা বোঝার কথা কিন্তু জানে না বোঝে না, দায়টা কাদের হবে? যদি বলেন যে সংশোধন তো ওরা বড় হয়েও করতে পারে, তবে বলবো এটা বিস্ময়চিহ্ন। সেই সংশোধন প্রক্রিয়াটি কেন আরও বড়রা শুরু করবে না, পথ দেখবে না, করে করে কেন করাটা শেখাবে না? ভেবে ভেবে সিদ্ধান্ত করুন। এটা গেল প্রান্তীয়দের কথা, যারা আত্মসম্মানবোধ হারিয়ে ফেলেছে অথবা যারা মান সম্মানবোধ থেঁতলে গেছে যাদের। আর এই ফেলেছে বা গেছে বলেই ওরা এখন মান ও হুঁশহীন মানব সন্তান। বাদ বাকি যারা আছে, কৈশোর তারুণ্যের নানাবিধ অভিভাবকীয় তাড়না সহ্য করেও নিজ নিজ মান ও হুঁশকে বাঁচিয়ে রেখেছে, তারা নিজ নিজ মনের তিক্ত, রুষ্ট, উগ্রবোধগুলিকে বহন করে, অনেক অনেক উদগ্র ইচ্ছাকে দমন করে, নিয়ন্ত্রণ করে, নানা মাত্রা মনেই করে। এই করে বলেই হিংস্র হতে পারে না, অথবা হিংস্রতাকে, নৃশংসতাকে বা জিঘংসতাকে দূরে সরিয়ে রাখে। একদল বাঁচিয়ে রাখতে পারলো না বা পারে না, কিন্তু অন্য দল তা পারে। এই না পারা এবং পারার মধ্যে ফারাকটি এইখানে যে প্রথম দলের সন্তানরা মা বাবা অভিভাবকদের কাছ থেকে শান্ত, স্নিগ্ধ, মনোরম মনোভাব, আদর, ভালোবাসা, স্নেহ তেমন করে পায়নি, অথবা একেবারেই পায়নি বলে মনে করেছে। আর দ্বিতীয় দল সন্তানরা বিভিন্ন মাত্রায় তা পেয়েছে। এই পাওয়াটাকেই আগে একবার উতলানো তরলে জলের ছিটে বলে রেখেছি। উতলানো রাগ, দেশ, ক্রোধ আর তামসিক আগ্রাসী মনে কখনো তাৎক্ষণিকভাবে, কখনো বা নিজ নিজ স্মরণে, মন্থনে, ভাবনে পাওয়া শান্ত, স্নিগ্ধ, মনোরম মুহূর্তগুলো, অথবা আদর, ভালোবাসা, স্নেহের স্মরণগুলো। সমাজে, পাড়ায় মায়ের থেকে মাসের দরদ বেশি বলে একটা তির্যক উক্তি চালু আছে, ছিল এবং এখনও আছে। মাসি বলতে মা বাবা ছাড়া অন্য যে কেউ, যে কোনো ব্যক্তিকেই বোঝায়। উক্তিটি মাদের মুখের উক্তি, যদিও তা বাবাদের মুখে বসালেও অর্থের তাৎপর্যের কোনো হেরফের হবে না। যে শাসন করে অধিকারী, তারই আদর করা সাজে, করার অধিকার আছে, এমন একটা
অন্ধ আচ্ছন্ন ভাবনা থেকে, সংস্কার থেকে এই অন্ধ জননী উক্তির জন্ম। শাসন কথাটি দ্ব্যর্থক বা বহুর্থক। অনুশীলন অনুশাসন অর্থে, শক্তি বা পানিশমেন্ট অর্থে, পানিসারের মনোবৈজ্ঞানিক প্রয়োগ অর্থে, অথবা শুধুই নির্দেশ, উপদেশ, পরামর্শ, মাধ্যম, পথ নির্দেশকেও শাসন বলা যায়। ঘরে নিন্দিত, ধিকৃত, শাসিত সন্তান মনমরা হয়ে বাইরে গেলে অন্য কেউ অতি নিকট অথবা পর যে কেউই প্রশ্ন করতে পারে, কাছে ডেকে দুটো মিষ্টি কথা বলতে পারে, সুখ দুঃখের লাঘব ঘটানোর জন্য কোনো মোটিভ ছাড়াই যে কোনো ধরনের চেষ্টা করতে পারে। এই পাড়াটাকে মা বাবা ভালো চোখে দেখে না। সন্তানের মস্তক শোধন হচ্ছে বা মাথা খাচ্ছে বলে মনে করে থাকে। যে সন্তান তখনও সেই শোধনে মাথা মন দেয়, কারণটি আগেই বলেছি, তুল্যমূল্য করেই দেয়, তারা গ্রস্ত হয়ে মা বাবার, পরিবারের, সমাজের অপগ্রহ, গলগ্রহ, নিগ্রহ, বিগ্রহ হয়ে নিজ নিজ আকাশ খুঁজে নেয়। যারা গ্রহ হয়ে মা বাবা গৃহের পাশে পাশে থাকে, তাদের মধ্যে একটা আত্মসম্মানবোধ, পারিবারিক আমিত্ববোধ, ভাবনা, চিন্তা, অনুভবের একটা মোড়ক তৈরি করে তাদের ঘিরে রাখে। এরা ছিটকিয়ে যায় না। বিভিন্ন মাত্রায় আগুন বা আগ্রাসন মনের মধ্যে থাকলেও এবং মাঝে মাঝে মাত্রাহীন হয়ে উঠলেও সেই তুল্যমূল্যের কারণেই তা মারাত্মক আকার ধারণ করে না। আর যারা মনে মনে অথবা বাস্তবেই মা বাবা গৃহবিমুখ হয়ে ওঠে অথবা বিতাড়িত হয়ে গৃহ ছাড়া, তাদের মধ্যে ইগো চরচর করে বেড়ে ওঠে, কিন্তু আত্মসম্মানবোধটি ব্যক্তিক সামাজিক নিরিখটি হারায়। এদের কাছে অন্য একটি নিরিখ এসে হাজির হয়, আমিই শেষ কথা, আমার কথাটাই শেষ কথা। আর এদের এই নতুন নিরিখ মথিত পরিচালিত ইগোটি যে কোনো বাধা ঘটলেই হিংস্র হয়ে উঠবে, আর তখন তৎক্ষণাৎ অ্যাসিডে, ব্লেডে, ছুরিতে, পিস্তলে আক্রমণ করবে। তখনই প্রেমের, সেক্সের না শুনবে, অথবা পরে কখনো প্রথম সুযোগেই ইনভিজিলেটরকে, প্রেমের প্রতিপথকে, অথবা যে কোনো ঝগড়া বিবাদের শত্রুকে আঘাত হানবে। আমরা সাধারণ জন বা বিশেষজ্ঞজন নিজ নিজ যোগ্যতা, ক্ষমতা, অধিকার মতো স্থলে, কালে, আড্ডায়, টিভি চ্যানেলে, সেমিনারে, ডিবেটে চুলচেরা বিচার বিশ্লেষণ করব। আর মূল্যবোধের অভাব, অবক্ষয়, ভোগবাদের প্রভাব, গ্লোবালাইজেশন, সিনেমার সেক্স, ভায়োলেন্স, ক্রাইম, দেশের অধঃপতন, সংস্কারের বিনষ্টি, শিক্ষার অবনতি, প্রশাসনের ভ্রষ্টতা ইত্যাদি প্রভৃতি আবিধানিক চলিত শব্দের মেলে বন্ধনে আর মেলবন্ধনে ব্যবস্থাপত্রের পর ব্যবস্থাপত্র দিতে থাকব। নায়ক সিনেমায় যেভাবে টাইপ করা সাসপেনশন, বরখাস্ত, বদলি ছিঁড়ে ছিঁড়ে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছিল, অল লাস্ট ওয়ার্ড প্রেসক্রিপশনস। বাংলায় গোড়া কেটে আগায় জল দেওয়া বলে একটা কথা আছে। ব্যর্থ প্রচেষ্টা, হাস্যকর প্রকল্প, নিন্দনীয় ব্যবস্থা। চাণক্য জানতেন তাই যে গোড়াটি তাকে ঋদ্ধ রক্তাক্ত করেছিল, সেই গাছগুলির গোড়ায় চিনি দিয়ে রেখেছিলেন গল্প, যাতে পিঁপড়ে নির্মূল করে দেয়। আর এখানে বক্ষমান প্রসঙ্গে সেই গড়াই, মানব সন্তানের বীজের সেই গড়াই শুরুতে স্নেহ, ভালোবাসা, আদরের চিনি, রিইনফোর্সার্স দিলে, জল দিলে, মনোবৈজ্ঞানিক পথে প্রকরণে সেচন, কর্ষণ দিলে ভবিষ্যতের অভিধান ঘাঁটতে হবে না। সন্তানের আত্মতে, মনে, মাথায় সন্তানের সম্মানের স্নেহ বাড়ি সেচন করলে ওদের হুঁশ জেগে উঠবে। আর তখন সেই সচেতনতায় ওদের যাবতীয় রিপু নিয়ন্ত্রণের শক্তি যোগাবে। মা বাবা, অভিভাবকদের মান ও হুঁশ জাগ্রত হলে, সঠিক পথ নিলে সন্তানদের বেঠিক হওয়ার সুযোগ থাকবে না। হিল দাই সেলভম এর উদ্দেশ্য প্যারেন্টস। আর তখন একটি মাত্র কাজ থাকবে, সময় মতো ধীরে ধীরে বিভুদের পত্তন করে দেওয়া। এটাও সম্ভব হবে যখন মা বাবা, অভিভাবকগণ নিজেরাও যা বলবেন তা করে দেখাবেন। অতিশয় সহজ পথ, কিন্তু কার্যকালে সমুৎপন্ন অভিধান অথবা শব্দকোষ। এটাই আফসোস। তৃতীয়, শাস্তির ভয়। ভয় দু রকমের, একটির উৎস মন, অন্যটির উৎস বাইরের বস্তু বিষয় জগৎ। প্রথমটিকে বলে উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক। দ্বিতীয়টিকে বলে ভয়, উদ্গ্রীবতা, যা সাপ, ব্যাঙ, বাঘ, আরশোলা ইত্যাদি থেকে প্রতিবর্তে ঘটে। আমরা দ্বিতীয় বিন্দুতে মনের আত্মসম্মানের ভয়ের কথা বলেছি, এখানে বাস্তব ভয় বা উদ্গ্রীবতার কথা বলবো। এই ভয়গুলিও হিংস্র হতে বাধা দেয়, কিন্তু এই বাধাদানের গুণমান, গতি, প্রকৃতি, প্রতিবর্ত প্রতিক্রিয়াগুলি কখনো নিউটনের, কখনো নিউরনীয়, কখনো উভয়ত প্রভাবিতভাবে হয়ে থাকে ক্রমশ। বাইরে থেকে উৎসারিত বা ধেয়ে আসা ভয় ভাবনাগুলির মধ্যে একটি আসে মা বাবার উৎস থেকে, অন্যটি সমাজ, সরকার, রাষ্ট্র ব্যবস্থা থেকে আসে। ক্রমশ প্যারাগ্রাফ দিন শ্রেণীর উৎস প্রধানত মা বাবা, অভিভাবক যখন আবাসন, বাসস্থান বা খাদ্য, পোশাক, থাকার নিরাপত্তা বিষয়ে ধমক দেয় বা শাস্তি দিতে চায়, বঞ্চিত করতে চায়, তখন ঘটে। সন্তান সবসময়ই জানে, ধরে নেয়, অসচেতনভাবেই মেনে নেয় যে তার খাদ্য, বাসন, বাসস্থানের সুরক্ষা তার বেলায় আজন্ম বাস্তব। এই বিষয় নিয়ে সে কখনোই ভাবে না, কিন্তু তাকে ভাবানো হয়, ভাবিয়ে তোলা হয় যখন শাস্তি হিসেবে মা বাবা, অভিভাবক এগুলির প্রবাহ যোগান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। অধিকার বা বঞ্চিত করার ক্ষমতা নেই,
আইন, নিয়ম, রীতি নীতি এবং মানসিকভাবেও ক্ষমতা নেই, তা জেনে ও আংশিক না জেনে বুঝেও মা বাবা এই দ্বিতীয় ভয়ানক ভুলটি করে থাকে। প্রথমটি ভালোবাসবো না, কাছে ডাকবো না, আদর করবো না ইত্যাদি আবেগীয় শোষণ, হুমকি, ইমোশনাল এক্সপ্লয়টেশন, ব্ল্যাকমেইলিং। অধিকাংশ সন্তানরাই মা বাবার এই ধরনের মিথ্যাকে সহজেই বুঝে যায়, টের পায়। প্রথম প্রথম ভয় পায়, কেঁদে ফেলে, উৎকণ্ঠায় উদ্বেগে কষ্ট পায়, কিন্তু বারবার মা বাবাদের ক্রিয়া প্রতিক্রিয়া দেখে দেখে টের পায়, বুঝে যায় যে আসল সত্যটি কী। কিন্তু মা বাবার কটু কথা, তীব্র দৃষ্টি, বেজার মুখ দেখে দেখে এদের মনে একটা আর করবো নার মতো ইচ্ছে জেগে ওঠে, অথবা না করলেই ভালো হতো মতো একটা দাহ, একটা অনুশোচনা, আফসোস। এই মনোভাবটি ক্রমান্বয়ে জড়ো হয়ে হয়ে একটি সম্ভাব্য বাঁধ বা বাধার পর্দা, দরজা, গেট তৈরি করে তোলে, একটা থ্রেশহোল্ড, চৌকাঠ তৈরি করে, বা বলা যায় লক্ষণ রেখা। ব্যক্তিতে ব্যক্তিতে বাল্য, কৈশোর, তারুণ্যে, যৌবনে এই চৌকাঠটি গুণমান, স্থায়িত্ব, প্রয়োগ, নৈপুণ্য, সাফল্য ইত্যাদি নির্ভর করে বিষয়গতভাবেই, এবং চৌকাঠটি তৈরি হয়ে ওঠে। এই হয়ে ওঠা প্রক্রিয়ায় মা বাবার অবদানই প্রধান। হুঙ্কারটি, ঘোষণাগুলি সেখান থেকেই উঠে আসে। সন্তানরা প্রতিক্রিয়া করে, সমব্যথীদের সঙ্গে কথা বলে বলে কষ্ট, যন্ত্রণা, পীড়নকে কমায় অথবা বাড়ায়। এ পার্সন, ইচ্ছাকৃত পরিবর্তন, ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস অর সি কিপস, এবং মা বাবার প্রতি তাদের মনোভাবটিকে মনে মনে গড়ে তোলে। এখানেও নিউটনীয় এবং নিউরনীয় নিয়ম সমানভাবে কাজ করে। পাঠক সহজে বুঝে যাবেন যে মা বাবা অভিভাবকগণ 0 থেকে 100 ঘাত মাত্রার যে কোনো মাত্রা মানে এই 2 প্রকারের ঘোষণা, উদ্গার, শাসানি, হুমকি দিতে পারে, আর সেই অনুযায়ী সন্তানের মনে, মাথায়, আচরণে তাদের নিজ নিজ থ্রেশহোল্ডটি, চৌকাঠটি তৈরি হয়ে ওঠে। এই আবেগীয় শোষণের ভাষার ক্রিয়াগুলি, মানসিক ধর্ষণগুলি গুণে মাত্রায় মৃদু, ক্ষীণ হলে সন্তানগণ তা মনে রাখে না, মুছে দেয়, যদি ও যখন সদর্থক ভালোবাসার আর ইতিবাচক সুরক্ষার বাতাবরণটি দৃঢ় এবং পুষ্ট থাকে। বিপরীত হলে, যদি ও যখন এইগুলি গুণে মাত্রায় রূঢ়, কর্কশ, নির্দয়, পাশবিক হয়, তখন সন্তানের মন চৌচির হয়ে যায়, ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে চায়, আর তখনই সে শুধুমাত্র বাঁচার তাগিদে কিছু একটা খুঁজে নেয়, কাউকে একটা খুঁজে নেয়, কাছে বা দূরে, সেখানে যা বা যাকে পায়। আর মা বাবার প্রতি এই জাগ্রত মনোভাবকেই ডিসপ্লেসমেন্ট প্রক্রিয়ায় সফল মা বাবা স্থানীয় ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠানের দিকে ধাবিত করে, একটা ধ্যাত বোধে জগৎ ও জীবনকে দেখতে শুরু করে। কোনো শৃঙ্খল, কোনো অনুশাসন, কোনো নিয়ম, রীতি নীতি, আইন কানুনই আর তখন তাদের ভয় দেখাতে পারে না। এদেরই আমরা খবরে দেখি, আর তখন ভাবি, এদের কি কোনো মা বাবা নেই? একবারও কি ভাবি, শত সহস্র ওরা এলো কেন? এলো কোথা থেকে? ভাবি না, কারণ ভাবতে গেলে আয়নাটা সামনে পড়ে যাবে, গাক গাক করে ডেকে উঠবে রাগে। ওদের মনের মধ্যে বাধ্যতার যে থ্রেশহোল্ডটি ছিল, তাকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে বলেই বাধাটি, চৌকাঠটি আর বাধা দিতে পারছে না। বাকি রইল শাস্তির ভয়, যা সমাজ, সরকার, রাষ্ট্র ব্যবস্থার অবদান। এইটি সেই অন্যটি যা ক্রমশ বলে উল্লেখ করেছি। এটিতে আপনত্ব, নৈকট্য, পারস্পরিকতা নেই, থাকে না, গড়ে ওঠে না। প্রথমটিতে মা বাবা, অভিভাবক, সন্তানের মনের, হৃদয়ের, বুদ্ধির স্পর্শ থাকে, অনুভব, আবেগের কম বেশি ওঠানামা থাকে। কিন্তু কোনো সংস্থানে, প্রতিষ্ঠানে এইগুলি করলে বা না করলে কী কী শাস্তি হবে, কোন কোন মাত্রা, মানের, রকমের, সকমের কঠোরতা আরোপ করা হবে, শাস্তি হবে, কত দিনের জন্য হবে, ইত্যাদি ইত্যাদি থাকে। পরিবার, ক্লাব, সমিতি, পঞ্চায়েত, পাড়া, সমাজ এদের সকলেরই এক বা একাধিক কর্তা প্রধান থাকে। তবুও সেই কর্তা প্রধান ব্যক্তিগতভাবে থাকে না, প্রাতিষ্ঠানিক, ফরমাল হয়েই থাকে, থাকতে বাধ্য, কারণ সেই সব কর্তাগণও নিয়মের দড়িদড়ায় বাঁধা থাকে। ব্যক্তি সম্পর্কে মা বাবা, অভিভাবকদের নির্দয়, নিষ্ঠুর, অমানবিক, সংবেদনহীন হওয়ার সুযোগ থাকে, কারণ তাদের সদয়, মরমিয়া, মানবিক সমব্যথী হওয়ার যোগ্যতা, ক্ষমতা, উপাদানগুলি আছে। প্রাতিষ্ঠানিক সম্পর্কে নেই, এদের কোনোটাই হওয়ার সুযোগ থাকে না, কারণ জৈব সম্পর্ক ও আপন নৈকট্য বোধগুলি প্রতিষ্ঠানে অপ্রাসঙ্গিক। আর তাই পরিবারকে বাঁচাতে ব্যক্তিকে, সমাজ প্রতিষ্ঠানকে সুস্থ রাখতে ব্যক্তি পরিবারকে, রাজ্য প্রশাসন সরকারকে সক্রিয় রাখতে যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানকে, এবং রাষ্ট্রকে সচল শক্তিমান রাখতে সরকার ব্যক্তি প্রতিষ্ঠানকে যুপকাষ্টে বলি দেওয়াই যায়। নো ওয়ান ইজ ইনডিসপেন্সিবল, কেউই অপরিহার্য নয়। কথাটি কি মা বাবা, অভিভাবক কখনো বলতে পারে? কিন্তু যে কোনো প্রতিষ্ঠানই বলতে পারে। তফাৎ পরিষ্কার ধরা পড়ছে। তাই নৈর্ব্যক্তিক সর্বস্তরে, স্থানে, প্রতিষ্ঠানে ধ্বনিত, প্রতিধ্বনিত শুনতে পাবেন নির্মমতম, কঠোরতম, অবিশ্বাসযোগ্য, অবিস্মরণযোগ্য শাস্তি চাই, যেখানে তা চাই। কেন?
কেন শোধন সাধন না করে শাস্তি চায়? প্রথম উত্তর, এক্সাম্পলারি বা উদাহরণমূলক শাস্তি চাই, কারণ প্রদত্ত শাস্তির বহর দেখে, গুণ পরিমাণ সময় স্থানাদি দেখে অন্য কেউ যেন সেই অপরাধটি আর করতে সাহস না পায়। এখানে অপরাধীর শাস্তি সেই অপরাধীর অপরাধের জন্য নয়, অপরকে ভয় দেখিয়ে বিরত ভয়ার্ত করে তোলার জন্য। একে তাই প্রতিরোধাত্মক মতবাদ বলা যায়। প্রতিরোধ করাই এখানে শাস্তির উদ্দেশ্য। তাহলে তো উত্তীয়কে অনিমাকে ধরে এনে, যে কোনো ক খ গকে ধরে এনে প্রাগৈতিহাসিক প্রথায় চৌমাথায় বা ল্যাম্পপোস্টে লটকিয়ে দিয়ে যা হোক শাস্তি দিলেই হয়, আর বারবার ঘোষণা চলতেই থাকবে যে ক খ গ বা প ফ ব অপরাধ করেছে বলে তাকে ট ঠ ড শাস্তি দেওয়া হচ্ছে। দ্বিতীয় উত্তর, অপরাধের গুণ পরিমাণ মেপে দেখে নিয়ে সম পরিমাণের এবং গুণের শাস্তি দেওয়াটা বৈধ এবং উচিত, কারণ অপরাধ ঘটলে বা ঘটালে যে গুণমানের ক্ষতি ঘটে, সেই গুণমানের ক্ষতি বা শাস্তি অপরাধকারীর পাওনা হয়। এই গুণ পরিমাণের তৌল হিসেব করতে গেলে নাকের বদলে নাক, চোখের বদলে চোখ ইত্যাদি স্বাভাবিক থাকে এবং তা পাশবিক বা যান্ত্রিক মনে হতে পারে। তাই তৃতীয় মত, বিচারমূলক সমাজশোধক উত্তর, সমাজের স্বার্থ রক্ষার জন্য যতটুকু শাস্তি অপরাধীর প্রাপ্য তাকে মিটিয়ে দাও। অপরাধী তার কৃতকর্মের ফল পেয়ে যাবে, সমাজ সেই কাজ যে ঠিক নয় তাও বুঝে যাবে। চতুর্থ মত, অপরাধীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অপরাধটি ঘটেছে। এমন হলে যেখানে যে প্রেক্ষিতে যে পরিমণ্ডলে অপরাধী ঘটেছে সেই স্থানের ইত্যাদি সকলকেই ধরে শাস্তির অংশ বা পূর্ণাংশ মিটিয়ে দাও, জিজিয়াকর পদ্ধতি। পঞ্চম মত, শাস্তি এমন হতে হবে যাতে অপরাধীর মানসিক চারিত্রিক শোধন ঘটে। সংশোধন, শিক্ষা, রি-এডুকেশন, সাবলিমেশন ইত্যাদি প্রভৃতি নানা পথে প্রকরণে শোধন সাধন ঘটানোই শাস্তির উদ্দেশ্য। শাস্তি এই মতে শিক্ষা, শোধন, ট্রেনিং। অতিশয় সংক্ষেপে পাঠকের সামনে প্রাতিষ্ঠানিক শাস্তি ভাবনার কথাগুলো তুলে ধরা হলো। সকল মতেই ধরে নেওয়া হয়েছে যে যে অপরাধ করে সেই ব্যক্তি সে অপরাধের জন্য একমাত্র দায়ী। 2, মা বাবা অভিভাবকের কোনো দায়ী নেই। 3, পরিবার, সমাজ, সরকার, রাষ্ট্র বলে যে প্রতিষ্ঠান এর সে অংশ অর্থাৎ অপরাধী, সে প্রতিষ্ঠানের কোনো দায়ী নেই। 4, ব্যক্তির স্বার্থ কখনোই বিচার্য নয়, প্রাতিষ্ঠানিক স্বার্থই একমাত্র বিচার্য। এবং 5, যা কিছু শাস্তি তা অপরাধী যে করে তারই প্রাপ্য, অন্য কারো তাতে সেই প্রাপ্যে ভাগ নেই। তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন, এইটিকেই নীতিবাগীশরা আপ্তবাক্য বলে ধরে নিয়েছে। তুমি কেন অধম হবে, কেন উত্তম না হবে, এই প্রশ্নটি স্বাভাবিক হলেও বিচার বিশ্লেষণ মননে অনুগ হলেও সংস্কারাচ্ছন্ন অধিকার বোধে আত্মস্তর অথরিটেরিয়ান ক্ষমতাবানদের মানসিক স্বভাবে, অন্ধ আচ্ছন্ন স্বভাবে কখনোই ওঠে না। অপরাধ যে করে তার মনে অবশ্যই ওঠে, আর ওঠে বলেই সে বা তার মতো পীড়িত, ধিকৃত, অবমানিত শত শত তিক্ত, বিরক্ত, ধর্ষিত মনে উদগ্র ফোঁসফোঁসানি, হিংস্রতা দানা বাঁধে প্রকাশ পায়। ভাত কাপড় সুরক্ষার দায় নেই কিল মারার সর্দার বলে তারা যা ইচ্ছে তাই থেকে শুরু করে যাচ্ছে তাই করার প্রবণতা বা ইন্ধন পায়। তাদের প্রতিজনের মধ্যে যে আগ্রাসী, আক্রমণাত্মক, হিংস্র মনোভাবটি ধীরে ধীরে বেড়ে ওঠে, ধিকে ধিকে জ্বলতে থেকে আগুনের চেহারা নেয়, তা নীতিবাগীশদের পাথুরে দেয়ালে ধাক্কা খেয়ে ফেটে পড়ে। শাস্তির ভয় আর তখন কোনো বাধা হয়ে দেখা দেয় না। মনোবিজ্ঞানে পানিশমেন্ট আর পানিশার বলে দুটো ভাগ করা আছে। শাস্তি আর শাস্তির উপকরণ বা মাধ্যম। আচরণ সংশোধন গ্রন্থে বিস্তারিত ব্যাখ্যা ও প্রয়োগ কুশলতার প্রক্রিয়ার কথা বলা হয়েছে। শাস্তিদানের মধ্যে বিষয়গত সাবজেক্টিভ উপাদান ওতপ্রোত হয়ে জড়িয়ে থাকে, যা শাস্তি প্রাপকের মনে বিরক্তি, বিতৃষ্ণা, তিক্ততার সৃষ্টি করে। পানিশার বা শাস্তির উপকরণের মধ্যে তা থাকে না। আগে থেকে ঠিক করা ক খ গ ঘ শাস্তিগুলি প ফ ব ভ অপরাধগুলির জন্য নির্ধারিত সাজানো থাকে নিয়ম নীতি অনুসারে। অপরাধীকে অপশন বা সুযোগ দেওয়া হবে, তার করা অপরাধের জন্য সে একটা উপকরণ বেছে নেবে, আর সেই সঙ্গেই পরবর্তীকালে সেই অপরাধ না করলে বা বিপরীতভাবে সঠিক কাজটি করলে সেই চ ছ জ ঝ পুরস্কারগুলি থেকে বেছে নিতে পারবে। বাল্য, কৈশোর, তারুণ্যে যদি এমতো নিয়ম পরিবারে চালু থাকে এবং সেই নিয়ম সকলের জন্যই সমানভাবে লাগু থাকে, তাহলে তিক্ততা, বিরক্তি, বিতৃষ্ণা ইত্যাদি অঙ্কুর ছাড়তে পারে না। সে কথা যথাসময়ে সবিস্তারে বলা যাবে। এখনকার কথাটা এখন বলা যাক। যারা তিক্ত, বিরক্ত, বিতৃষ্ণ হয়ে বড় হয়ে ওঠে, তাদের মধ্যে সকলে কেন উদগ্র ফোঁসফোঁসানি থেকে হিংস্র নৃশংসতা প্রকাশ করে না? কে বা কি তাদের আটকায়? তাদের মনে কোন বিষয় বা কোন বিষয়গুলি বাধা হয়ে দাঁড়ায়?
আপন বোধের ফল্গু ধারাটি, স্নেহ ভালোবাসার আদরের আশৈশব পাতলা মোটা ক্ষীণ পুষ্ট প্রবাহটি এবং দীর্ঘদিনের তিলে তিলে গড়ে ওঠা মনের টানটি, যা ব্যক্তিকে অর্থাৎ মা বাবা মাসি পিসি করে করে দাদু দিদা হয়ে হয়ে নানা প্রশাখায় চলে যায়, উজানে ভাটায় প্রাণবান করে ব্যক্তিকে ছাড়িয়ে নানা অংশে বিভক্ত গৃহকে অংশাংশে স্বতন্ত্র গৃহের কোনো অংশের সঙ্গে মনের মিল, প্রাণের শান্তি, হৃদয়ের নৈকট্য, একান্তের মনোরমতা ইত্যাদি প্রভৃতি যুক্ত হয়ে নিজ নিজ গৃহকে অতিশয় আপন প্রাণবান নিকট ও ঘনিষ্ঠ বলে মনকে সঞ্চারিত সম্মোহিত করে রাখে। এই যে জড়িয়ে ছড়িয়ে মনে হৃদয়ে অদৃশ্য কিন্তু স্পষ্ট একটা টান, নৈকট্য, নির্ভরতা, পারস্পরিকতা গড়ে ওঠে, তা একটা স্নেহের টান বা হার্দ্য আহ্বানকে সজীব করে ধরে রাখে। এই হার্দ্য আহ্বানটি প্রতিজন তার জীবনের প্রতিটি স্তরে পর্বে অনুভব করে। ব্যক্তি মা বাবা ডুবে যেতে পারে বিরক্তিবোধের তাৎক্ষণিক আড়ালে, অথবা ত্যায্য মনে হতে পারে দীর্ঘ লালিত শোধ প্রতিশোধের বাসনায়, কিন্তু গৃহের অংশাংশের টান, ডুবন্ত ত্যায্য মা বাবার দীর্ঘ স্নেহ যত্ন ভালোবাসার স্মরণ। প্রতি ব্যক্তির মনের মধ্যে এই রকমের একটা ওয়েসিস বা মরুদ্যান থাকেই। যদিও যখন সেই ব্যক্তির জীবন মরুভূমিতে পরিণত হয়, প্রতি ব্যক্তির মনের মধ্যে এই রকমের একটা মনোদ্যান থাকেই। যদিও যখন সেই ব্যক্তির জীবন স্বাভাবিক গতিতে চলে, একটা কাল্পনিক স্বর্গদান থাকে বা থাকার কথা। যদিও যখন সেই ব্যক্তির জীবন মনোবৈজ্ঞানিক পথে প্রকরণে লালিত পালিত হয়, প্রত্যেকেই এই বিষয়টি অনুভব করে থাকেন। কেউ স্মরণে রাখেন, কেউ বা সাময়িকভাবে বিস্তৃত হতে পারেন, কেউ অস্বীকার করতে পারেন না যখন যখন গৃহ ছেড়ে স্বল্প দীর্ঘদিন দূরে সরে যেতে বাধ্য হন। এই অনুভবটি, এই স্মরণটি প্রতি সন্তানের প্রতি ব্যক্তির মনে একটা টান হয়ে প্রাণবান থাকে, বাঁধা হয়ে যা খুশি তাই থেকে যাচ্ছে তাই করার পথে বিঘ্ন হয়ে দাঁড়ায়। এই বাধাটির বা বিঘ্নটির ক্ষমতা শক্তি যদি কুশলায়, বিরক্তি বিতৃষ্ণা জেদের তুলনায় বড় হয়, বেশি হয়, তাহলেই তা পথরোধ করে দাঁড়ায়। তাই সকলের ঝোঁক থাকলেও হিংস্র হয়ে ওঠাটা সম্ভব হয় না। একটা উচিত বোধ অনুচিত বোধ এখানেই গজায় বেঁচে থাকে। এই বোধটিকে আমরা ভয় বলে ব্যাখ্যা করতে পারি, পতনের ভয়, উচিত বোধ থেকে পতনের ভয়, মা বাবা ছোট হয়ে যাবে বলে মনে মনে ললিত ভয়, অথবা বাড়ির নামে পরিবারের নামে কলঙ্ক লাগবে বলে ভয়। এই ভয়টি বাল্য কৈশোরে না জন্মালেও বিমূর্ত চিন্তাভাবনা বলে তারুণ্যে কৈশোরে অবশ্যই সন্তানকে টেনে রাখে এবং রাখে যদি ও যখন যথাযোগ্য পথে এবং মনোবৈজ্ঞানিক উপায়ে মা বাবা অভিভাবকগণ সন্তানের মনে মাথায় এই বোধটিকে প্রথিত করে দিতে পারেন, লালন পালন করতে পারেন, সাবলিমেট করে দিতে পারেন। আর এই ধরে রাখাটা সন্তান নিজে নিজে করতে পারে যদি ও যখন সে এইটি চায়, যোগ্য স্থান কেন্দ্র থেকে পরামর্শ পায় এবং নিজেকে তৈরি করে তোলে। অনেকেই করে এবং পারে। ঈদ লিবিডো প্রবণতায় শুধুমাত্র প্রাইমারি প্রসেসই নেই, শুধুমাত্র জৈব যৌন প্রণোদনাই সেখানে সত্য নয়, সেখানে সেকেন্ডারি প্রসেস বা রিয়েলিটি প্রিন্সিপালস বা বাস্তবের প্রশিক্ষণও তো সমান সত্য ও কার্যকর। তাই সন্তানের নিজের মনে ভাবনায় ধারণায় সূর্যোদয় ঘটতেই পারে। তাই নহিত মাত্র মেষ বোধটাও একটা বাধা হয়ে দাঁড়াতে পারে মন্দ হওয়ার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে দাঁড়ায়ও। তাই বলাই যায় যে হিংস্র বোধের বীজ থাকলেও তা অঙ্কুরিত হতে না পারে, অঙ্কুরিত হলেও তা কিশলয়ে পরিণত নাও পেতে পারে, কিশলয় পর্যায়ে গেলেও তা পর্ণে পরিণত নাও হতে পারে। আর এই না পারা কোনোটাই শুধুমাত্র বাইরের বাধা বা ব্যক্তির বা শাস্তির মাত্রা নির্ভর নির্দয়তা দ্বারা নিশ্চিত হয় না, নির্ধারিত হয় ব্যক্তি মনের তুল্যমূল্য ভাবনা বিচার ক্ষমতার নিরিখে। এই নিরিখটি, নর্মটি, মূল্যবোধটি সে তার পরিবার থেকে পেতে পারে, সমাজ থেকে পেতে পারে, সরকার বা রাষ্ট্র থেকে পেতে পারে, অথবা একেবারেই নিজ নিজ অন্তরের গভীর থেকে স্বতঃসারিত বোধ হিসেবে পেতে পারে। এইটিকেই চতুর্থ ভয় বলেছে। চতুর্থ ভয় আত্মপতনের ভয়। আত্মবোধ থাকলে তবেই উত্থান বা পতনের ভাবনাটা আসে, না থাকলে যার মধ্যে নেই তার মধ্যে আসে না। অন্য সকলের ভাবনায় ঘোষণায় আসতে পারে। সকলেই জানি, শুনে অথবা বই পড়ে, যে শৈশব বাল্য আত্মবোধ থাকে না, কৈশোরে জন্মায়। উত্থান পতন বলতে পার্থিব বাস্তবে উপরের দিকে যাওয়া অথবা নিচের দিকে নামা পপাত ধরণীতলে বলে ওরাও বোঝে আমরাও বুঝি। উত্থানের পতনের যে একটা তামসিক দিক আছে এবং একটা মূল্যবোধের বা ঔচিত্যের দিক আছে, তা তো বিমূর্ত চিন্তা করতে না জানলে, না পারলে ভাবনা ধারণায় চিন্তায় আসেই না। তাই শৈশব বাল্যে আত্মপতনের অবমূল্যায়নের ভাবনা ধারণা থেকে থাকে না। যারা খুঁটিয়ে প্রত্যক্ষ করছেন তারা জানেন যে শিশুকে তুমি কে প্রশ্ন করলে বা
তোমার আমি কোথায় জিজ্ঞাসা করলে সে প্রথমে কথা বলা বা ইঙ্গিতের ভাষায় তার পেট বা মুখ দেখায়, অধিকাংশ ক্ষেত্রে পেট দেখায়, তারপরে একটু বড় হলে বুক দেখায়, হাতের মুদ্রায় বক্ষদেশ নির্দেশ করে। তার শৈশব খাদ্যকেন্দ্রিক খাদ্যময় জীবনে পেট মুখটি তার আইডেন্টিটি, তার নিজস্বতা। পরে সংস্কার কেন্দ্রিক মা বাবা পরিজনরা দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দেয় যে তার আমিটা থাকে কোথায়, আছে কোথায়। উত্তর বাড়লে কৈশোর তারুণ্যে সে আর দুটোর একটাও করে না, যদিও মাঝে মাঝেই সংস্কারের বসে বুকে আঙুল নির্দেশ করে, কিন্তু মনে ভাবনায় জানে যে তার আমিত্বটি থাকে তার ভাবনায় বা তার অনুভবে, বোধে, ব্যক্তিত্বে। আরও পরে যদি ও যখন জানে যে মস্তিষ্কের মধ্যেই, প্রি ফ্রন্টাল লোবের মধ্যেই তার যাবতীয় ভাবনা চিন্তারা গজায়, তা সত্ত্বেও সে কখনোই সেই মস্তিষ্ক কেন্দ্রটিকে দেখায় না, আমি বলতে বোঝাইতে বুকেই হাত দেয়, নির্দেশ করে, ইঙ্গিত করে। আশৈশব পরনির্ভর জীবন, মা বাবা অন্যান্য নির্ভর জীবন পার করে এবং পার হয়ে যখন সন্তান প্রথম স্বনির্ভর বোধ খুঁজে পায়, নিজের ভাবনা চিন্তা বিচার মূল্যবোধ ইত্যাদির একটা স্বতন্ত্র জাত এলাকা খুঁজে পায়, তখনই তার আত্মচেতনা, আত্মভাবনা, আত্মভবিষ্যৎ পরিকল্পনাগুলি ধীরে ধীরে গড়ে চলে, বেড়ে চলে। এই যে একটা সেলফ আইডেন্টিটি, স্বতন্ত্রতা বোধ গজিয়ে ওঠে, সেইটি তার গঠনমান ব্যক্তিত্ব, বৈশিষ্ট্য, স্বাধীন প্রকৃতি। এইখানে যে একেবারেই একা একা তার ফেলে আসা অতীতকে যেমন মৃদু থেকে তীব্রতর ফিরে ফিরে দেখে, নীতি ইতির তুল্যমূল্য করেই দেখে, তেমনি সে তার সদ্যপ্রাপ্ত আত্মবোধটিকে অনুভবে, অভিজ্ঞতায় একটা ভবিষ্যতের পরিকল্পনা করতে থাকে। এইখানে তার ব্যক্তিত্বের রূপরেখাটি গড়ে উঠতে থাকে। একটি বা একাধিক ভবিষ্যতের পরিকল্পনা, ধারণা, আশা ইত্যাদি ইচ্ছে তার মনে ভাবনায় উঁকি দেয়, হাজির হয়, কখনো টেনে ধরে। সব সময়ে তা প্রকাশ করে বলতে পারে না, অস্পষ্টতা, অনির্দিষ্টতা, সন্দেহ ইত্যাদির কারণে, অথবা মা বাবা বড়দের কাছে ব্যঙ্গ বিদ্রুপের তিরস্কারের ভয়ে, এবং অথবা সমবেদনা, সহযোগ, সমর্থনের কোনো আশা নেই ভেবে। কৈশোর তারুণ্যের এই যে ভাবনা, আশা প্রত্যাশা মোড়া ভবিষ্যৎ কখনোই ছোট হয় না, সব ক্ষেত্রেই কোনো না কোনো মহৎ মহিম উচ্চতা বোধ দিয়ে ঘেরা মোড়া থাকে। এইটি বা এইগুলি তার কল্পিত উন্নীত অবস্থান, তার এভারেস্ট। এইটি বা এইগুলি সন্তানের মনে বাস্তব এবং সম্ভব বলে মনে হয়। বিকল্প যখন মনের মধ্যেই থাকে তখন এইগুলি সম্ভব বলে মনে হয়। বড়দের কাছে বালখিল্য বলে মনে হতে পারে, ওদের মনে মাথায় রিয়েলিটি চেক, বাস্তবের মাত্রা বোধ থাকে না, থাকার কথাও নয়। কিন্তু কল্পনার সেই উড়ানকে বাধা দিলে, ধিক্কার জানালে, বাস্তবের প্রেক্ষিতে অবাস্তব বলে অবমাননা করলে ওরা ফুঁসতে থাকে। আহত বোধ থেকে আগুনে বোধে উত্তেজিত হতে পারে, হয়েই থাকে। আর তখন মা বাবা বড়দের অদূরদর্শিতায় অথবা মনোবৈজ্ঞানিক অজ্ঞতার কারণেই ওরা তেতো ভ্রষ্ট দেখে ইতে নষ্ট করে ফেলে। এইখানেই তার ব্যক্তিত্বের রূপরেখাটি গড়ে উঠতে থাকে। একটি বা একাধিক ভবিষ্যতের পরিকল্পনার ধারণা, আশা, ইচ্ছে তার মনে, তার ভাবনায় উঁকি দেয়, হাজির হয়, কখনো টেনে ধরে। সব সময় তা প্রকাশ করে বলতে পারে না, অস্পষ্টতা, অনির্দিষ্টতা, সন্দেহ ইত্যাদির কারণ, অথবা মা বাবা বড়দের কাছে ব্যঙ্গ বিদ্রুপ তিরস্কারের ভয়ে, এবং কখনো মনোবেদনা, সমবেদনা, সহযোগে সমর্থনের কোনো আশা নেই ভেবে। কৈশোর তারুণ্যের এই ভাবনা, আশা প্রত্যাশায় মোরা ভবিষ্যৎ কখনোই ছোট হয় না, সব ক্ষেত্রেই কোনো না কোনো মহৎ মহিম উচ্চতা বোধ দিয়ে ঘেরা থাকে, মোড়া থাকে। এইটি বা এইগুলি তার কল্পিত উন্নীত অবস্থান, তার এভারেস্ট। এইটি বিকল্প যখন মনের মধ্যেই থাকে তখন এইগুলি সন্তানের মনে বাস্তব এবং সম্ভব বলে মনে হয়। বড়দের কাছে বালখিল্য বলে মনে হতে পারে, ওদের মনে, ওদের মাথায় রিয়েলিটি চেক, বাস্তবের মাত্রা বোধ থাকে না, থাকার কথাও নয়। কিন্তু কল্পনার সেই উড়ানকে বাধা দিলে, ধিক্কার জানালে, বাস্তবের প্রেক্ষিতে অবাস্তব বলে অবমাননা করলে ওরা ফুঁসতে থাকে। আহত বোধ থেকে আগুন বোধে উত্তেজিত হতে পারে, হয়েই থাকে। আর তখন মা বাবা বড়দের অদূরদর্শিতায় অথবা মনোবৈজ্ঞানিক অজ্ঞতার কারণেই ওরা তত ভ্রষ্ট দেখে ইতো নষ্ট করে ফেলে, নিজ কল্পিত ভবিষ্যৎ নিন্দিত, সমালোচিত, ধিকৃত হয় বলে বিরক্ত, উত্তেজিত হয়ে ওরা বাস্তব বর্তমানকে নষ্ট করে ফেলে। ওরা যখন বলে আমি বড় হয়ে ক খ গ হব বা করব, তখন মা বাবা অভিভাবকগণ ধমক দিয়ে বলে, এখনকার কাজটা এখন করছিস না, পড়াশুনো করছিস না, শান্ত বাধ্যশীল আচরণ করছিস না, মুখে মুখে এই হব তাই হব করছিস। অথচ সদর্থক স্টিয়ারিং করার, ইতিবাচক পথে পরিচালিত করার সহজ পথ ছিল, যে পথে মিলে সন্তানের ভবিষ্যতের ভাবনাটা সজীব থাকতে পারত, বর্তমানের করণীয়গুলিও তাকে দিয়ে করিয়ে নেওয়া যেত। সেই পথটি মা বাবা অভিভাবকগণ নেয় না বলে, আর বিপরীত পথটি নেয় বলে যা হবার
তাই হয়। এটাও নষ্ট, ওটাও ভ্রষ্ট হয়ে যায়। নেগেটিভ হলেই রুষ্ট করে। সকল নেতি প্রতিক্রিয়াই সন্তানের মনে নেতি প্রতিক্রিয়ার সৃষ্টি করে। নেতি আবেগ প্রবাহ পায় ওদের মনে, তাই ওরা ব্যালেন্স বা মনের সমতা হারায়। আমরা বড়রা হারাই না? ওদের বর্তমানের রুষ্ট মন, আবেগতাড়িত মন বারবার এই নেতির ঘেরাটোপে ঘুরপাক খায়। একটা ধ্যাত ধ্যাত ভাব ঢেউ ঢেউ হয়ে বারবার আছড়ে পড়ে, বিরক্ত, ক্রুদ্ধ, বিতৃষ্ণা হয়ে সময় নষ্ট করে। মা বাবা অভিভাবকদের প্রান্ত থেকে যে নেতি প্রবাহটি আছড়ে পড়ে, তার আঘাতে নিউটনীয় এবং নিউরনীয় নিয়মে কৈশোর তারুণ্যের মনে শত শত নেতি প্রবাহের পথ খুলে যায়। আর মা বাবা অভিভাবকদের নেতির গুণ, মান, তীব্রতা, তীক্ষ্ণতার পীড়ন অনুযায়ী সন্তানের উগ্রতার মাত্রা, মান ইত্যাদি নির্ধারিত হয়। ওদের মধ্যে অনেকেই নানা কারণে আগ্রাসী, আক্রমণাত্মক হয়ে যা যা করে তাই তাই করতে থাকে। অনেকে সাবমিসিভ হয়ে নানা কারণে নত মান্য থেকে সময়ের অপেক্ষা করে। আবার অনেকে নানা কারণেই মনে মনে আইসোলেট হয়ে একা একা হয়ে যায়, অবসাদে গ্রস্ত হয়ে পড়ে। এই যে নানা কারণে কথা বলা হলো, তা সহজবোধ্য। প্রতিটি ব্যক্তির জীবন একা এবং এক স্বতন্ত্র জীবন। সেই জীবনটি ব্যক্তিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয়, শিক্ষা দীক্ষা, ভাবনা, সমবয়সী, সহপাঠী, পিয়ার গ্রুপ, চাকরি, ব্যবসা, পেশা ইত্যাদির পারস্পরিকতায় বুনটে গড়ে ওঠে, বেড়ে ওঠে, ক্রিয়া প্রতিক্রিয়া করে। এগুলি নানা কারণের উৎস ও বহু ও বিচিত্র। তাই অনেকের কাছেই আত্মপতন ধারণাটাই থাকে না, কাজ করে না, তারা খবরের বিষয় হয়ে ওঠে। অনেকের কাছে আত্মপতনের বোধটি তাদের জীবনে বাধা হয়ে দাঁড়ায়। তারা আবেগীয় ইচ্ছা তাড়না থাকলেও, ব্যক্তি চেতনার প্রভাবে, পারিবারিক চেতনার প্রভাবে হিংস্রতাকে লালন করলেও প্রকাশ করে না। আর অনেকের বেলায় সেই ফল্গু হিংস্রতাই আত্মবিনাশের, আত্মহননের, ডিপ্রেশনের কারণ হয়ে ওঠে। প্রতিটি আশৈশব জীবনে 4টি ধারা, প্রভাব বা উপাদান দেখা যায়: জৈবিক প্রতিবর্ত, সাংস্কৃতিক আচ্ছন্নতা, তর্ক বিতণ্ডার প্রবণতা এবং শান্ত বিচারশীলতা। এদের মধ্যে প্রথমটিতে আমরা দেখেছি জৈবিক প্রতিবর্তে হিংস্রতা নেই, থাকে না। শেষটিতে অর্থাৎ শান্ত এবং মননশীল বিচারশীলতায় ও হিংস্রতার কোনো অবকাশ থাকে না। হিংস্রতার জঠর, বীজতলা বা গর্ভক্ষেত্র বলতে তাই খুঁজতে হয় দ্বিতীয় ও তৃতীয় ধারা, প্রভাব, উপাদানের মধ্যে। ধারা 4টি যখন স্বাভাবিক, অনুগ, তখন হিংস্রতাকেই অর্ধাংশ স্বাভাবিক বলে মেনে নিতেই হয়। 4-এর মধ্যে 2টি ধারায় স্বাভাবিক বলে। স্বাভাবিক কিন্তু সর্বক্ষেত্রে বাস্তব প্রকাশে হিংস্রতার অংশটা, স্বভাবটা বেরিয়ে আসে না বা বেরিয়ে পড়ে না। এই পড়ে না কেন প্রশ্নটির উত্তর, এবং যখন যেখানে পড়ে তখন সেখানে কেন বেরিয়ে পড়ে, এই প্রশ্নগুলি নিয়ে আমরা অনেক আলোচনা ইতিমধ্যে করে নিয়েছি। এখানে আত্মপতন বোধটি কী করে প্রকাশের পথ বাধা হয়ে দাঁড়ায় তা দেখতে বক্ষমান 4 ধারার বিশ্লেষণটি করতে হয়েছে। জৈব প্রতিবর্তে পশুসুলভ প্রকৃতিতে হিংস্রতা নেই বলেছি, থাকে না, দেখেছি। কিন্তু তাদের আচরণের যে ব্যাখ্যা আমরা করে থাকি, যেভাবে দেখে থাকি, নিজ নিজ মনের প্রতিফলনেই প্রত্যক্ষ ঘটে, মনের খ যোগে হয়েই প্রদত্ত ক আমাদের কাছে গ ঘ হয়ে দেখা দেয়। তাই আমরা পশুদের আচরণকে হিংস্র বলে দেখি বা ঘোষণা করি। সেইভাবেই আমরা মানুষদের, আবাল্য মানবদের আচরণকেও ব্যাখ্যা বর্ণনা করে থাকি। তাই তাকে ব্যবহারিক দিক বিচার করে বাদ দিলে একমাত্র যে ধারাটি পড়ে থাকে তার নাম শান্ত বিচারশীলতা। শিলিত যুক্তির বা তার্কিক যুক্তির নয়, শিলিত যুক্তির প্রয়োগ। এখান থেকেই মানুষ তার স্বাভাবিক হিংস্র প্রবণতাকে প্রতিরোধ করার বা নিয়ন্ত্রণ করার বা শিলিত করার শক্তি, ক্ষমতা, যোগ্যতা পেতে পারে। এবং বলেছি, জেনেছি যে বয়ঃসন্ধির আগে পর্যন্ত জীবনে বিমূর্ত চিন্তা, ভাবনা, ধারণা মনে স্থান পায় না, তৈরি হয় না, প্রয়োগ ক্ষমতা জন্মায় না। ঔচিত্যবোধ, মূল্যবোধ, শীলবোধ, মমতার ধারণা, আত্মবোধ এবং যাবতীয় উত্থান পতনের বস্তুগত নয়, গুণগত উত্থান পতনের ধারণায় ক্রমান্বয়ে সন্তানের মন, মেধা, বুদ্ধি, অভিজ্ঞতার ক্রম উন্নয়নের পথে ধাপে ধাপে বাড়তে থাকে। এই প্রক্রিয়ায়, বেড়ে ওঠার প্রক্রিয়ায় 3টি প্রভাব থাকে, তাকে প্রভাবিত করে। 1, তার কৈশোরের বেড়ে ওঠা জীবনের গড়ে ওঠা মন মানসিকতা, মেধা বুদ্ধির গুণমান এবং নিজের বিষয়ে ভাবনা, চিন্তা, চেতনা, এইটি তার স্বতন্ত্র বা প্রকৃতিজ ভাব। 2, মা বাবা অভিভাবকদের মাধ্যমে প্রবাহিত বা গজাল মেরে গোঁজানো শিক্ষা দীক্ষা ধারণা, এইটি তার মধ্যে আরোপিত অন্ধত্ব বা আচ্ছন্নতা। এবং 3, যেখানে এবং যেমন স্কুল, বিদ্যালয়, মহাবিদ্যালয় বা পাড়া গলি আখড়া থেকে মস্তক শিলন বা মস্তিষ্ক শোধন পায়, তেমন শিষ্ট অথবা দুষ্ট শিক্ষা দীক্ষা ধারণা আয়ত্ত করে নেয়। প্রতিটি সন্তান নিজ নিজ অনুক্রমে জীবনবোধ খুঁজে পায়, এটি তার নিজস্বতার গঠন।
প্রতিটি সন্তানের মধ্যেই তাই এই তিনটি প্রবণতা, প্রকৃতিজ ভাব, আচ্ছন্নতা এবং নিজস্বতা একযোগে কিন্তু পারস্পরিকতার জ্যামিতিক পদ্ধতিতে ক্রিয়া বিক্রিয়া করে। আত্মগঠনের ভাবনাগুলি এইখান থেকেই তৈরি হয়। তাই যারা শিলিত সৃষ্ট নিজস্বতায় উদ্বোধিত হয়, তারা তাদের নিজস্বতাবোধ থেকেই অন্তর্নিহিত হিংস্রতায় বা অন্যান্য রিপুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার, নিয়ন্ত্রণ করায়, অনুশাসিত করে তোলার রসদ পায়। এই পাওয়া গুণ মান অনুযায়ী ব্যক্তি নিজের পরিচালনা করে। একইভাবে গুণ মানে যারা রুষ্ট, রুক্ষ, দুষ্ট নিজস্বতায় প্রক্ষিপ্ত হয়, তারাও তাদের নিজস্বতা বোধ থেকেই তাদের অন্তর্নিহিত হিংস্রতার এবং অন্যান্য রিপুদের সমর্থন গড়ে তোলে, খুঁজে পায়, নিপুণ কুশল পারদর্শিতায় তুলে নেওয়ার রসদ খুঁজে পায়। আমাদের সমাজের অভিধান অনুযায়ী আইনের আতশকাচের দৃষ্টিতে রুক্ষ শুষ্ক নিজস্বতায় লিপ্ত হয়। প্রথম দল নানা গুণ মাত্রায় পতন এর পথে বাধা পায়, নিজ নিজ গঠনমান নিজস্বতার কাছেই বাধা পায়। দ্বিতীয় দলও নানা গুণ মাত্রায় উত্থান এর পথে বাধা পায়, নিজ নিজ গঠনমান নিজস্বতার কাছেই বাধা পায়। তাই ওয়ান্স আ ক্রিমিনাল অলওয়েজ এ ক্রিমিনাল, সে ক্রমান্বয়ে অধিকতর তীক্ষ্ণ তীব্র অপরাধী জীবনের দিকে ঝুঁকে পড়ে, আর ভালো হওয়ার পথে বারবার বাধা পায়, নিজের কাছে, অপরের কাছে, সকলের কাছে। সে তখন অনবরণ হিংস্রতাকেই আমাদের চোখে দেখে না, নিজস্বতার দৃষ্টি থেকেই দেখতে থাকে। আমরা সমালোচনা করি, ধিক্কার জানাই, প্যানেলে বসে কাটা ছেঁড়া করি, নিজেদের গায়ে নিজেদের দিকে কখনোই নজর দিই না, হাঁক পাড়ি, ধরে আনলো চোর, ঘোষণা করি কঠোরতম শাস্তির ব্যবস্থা হোক। কখনোই বলি না যে ওদের জন্মের বীজতলাটায় নজর দেওয়া হোক, চাষ আবাদ করা হোক, যোগ্য যোজনা করে মা বাবা অভিভাবকদের শাস্তি নয়, শিক্ষা দীক্ষা ও আলোর মনোবৈজ্ঞানিক পথে পাওয়া সম্ভব আলোয় ব্যবস্থা পাকাপাকি করা হোক। আর যারা আমাদের পরিভাষায় আত্মপতন থেকে নিজেদের বাঁচাতে শেখে, নিজস্বতাকে অনুশীলিত, পরিশীলিত, অনুশাসিত করে তোলে, তাদের জন্য আমরা তর্ক করি, উল্লসিত বোধ করি। যখন সেই পর্ব, সেই গর্ব বা সেই উল্লাস সন্তানদের নিজস্ব পাওনা, এত সত্ত্বেও তারা ভালো হয়ে উঠেছে বলে না ভেবে তারা আমাদের জন্যই ওরা ভালো হয়ে উঠেছে বলে মনে করি, ঘোষণা করি, গর্ব করি না। এমতো সাদা কালো করে মানব স্বভাবকে চিহ্নিত করা অবৈজ্ঞানিক হবে। আসলে শিলিত সৃষ্ট ভাবনা ধারণা সকল উত্তর কৈশোর মানব সন্তানের মনেই থাকে। শান্ত বিচারশীল যুক্তি প্রবণতাও সকলের মধ্যেই থাকে। একদল সমর্থন পেয়ে, সুযোগ পেয়ে পতন রোধ করে উত্থানের দিকে, আলোর দিকে যেতে পারে, আর অন্যদল সমর্থনের অভাবে, সুযোগের অভাবে পতনকেই অমোঘ, অপরিবর্তনীয়, অনিবার্য বলে মেনে নেয়। এই মেনে নিতে তাদের মনে দ্রোহভাব, আগ্রাসী, আক্রমণাত্মক ভাব জেগে ওঠে, শোধ প্রতিশোধের বাসনা তাড়না করে। সেই কারণেই তারা ডিসপ্লেসমেন্টের মেন্টাল মেকানিজম গ্রহণ করে, অজ্ঞাত অজানাতেই গ্রহণ করে, আর হিংস্রতাকে হিংস্রতরভাবে বা হিংস্রতমভাবে প্রকাশ করে আত্মতুষ্টি লাভ করে। যে মনোভাব লালিত পালিত হলে, সমর্থন সাহায্য পেলে অঙ্কুরিত থেকে পল্লবিত হয়ে পুষ্পিত হয়ে উঠতে পারত, সেই মূল্যবোধ উৎসারিত শিষ্ট ভাবনা ধারণাগুলি কে বা কারা, মা বাবা অভিভাবক এবং যারা দলিত মথিত আবিল করে দিয়েছে, তাদের বহুবার ফিরে দেখার কথা। পতনের পথের বাধাগুলি সরিয়ে দিতে পারলে ওদের মনের শান্তশীল মূল্যবোধগুলি বেঁচে উঠবে, আর তখন সেই বেঁচে ওঠা নিজস্বতার জোরে, শক্তিতে, প্রভাবে ওরা ভালোর দলে ফিরে আসবে, অথবা বলা ভালো মন্দের দলে গড়িয়ে পড়বে না। পৃষ্ঠা 52।